আচ্ছা, যাই হোক, আজকে আমাদের 8 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাস আমাদের ক্লাস ওয়াইজ ডিসকাশন অনুযায়ী আমরা কি দেখব, কোর্সের আউটলাইন অনুযায়ী। এটা তো আমাদের শেষ, মডেলিং এসেন্সিয়াল শেষ। আজকে বেসিক্যালি ম্যাটেরিয়ালস দেখার কথা। তো মেবি আমরা বোধহয় একদিনের প্রেজেন্ট নেই এরকম কিছু একটা হয়েছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা এইটারই আপাতত ডুপ্লিকেট করে দিচ্ছি। ওকে, সো যাই হোক, আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস নেওয়ার কথা। সো ম্যাটেরিয়ালস দিয়ে স্টার্ট করি। ম্যাটেরিয়ালস শেডার, ইমপারফেকশন, ব্লেন্ডিং। আচ্ছা, ঠিক আছে। সো এতদিন আমরা বিভিন্ন রকমের মডেলিং করছি, ভালো কথা। আজকে ওই মডেলিংগুলোকে আমরা চাইলে আস্তে আস্তে টেক্সচারিং করতে পারি। গত ক্লাসে ইফ ইউ রিমেম্বার কারেক্টলি আমরা কিন্তু ওয়াশিং মেশিনের টেক্সচারিংটাও ক্লাসেই করে ফেলছি, মনে আছে তো? হ্যাঁ। সো আজকে আমরা তাহলে চিপসের প্যাকেট বা এগুলো নিয়ে কাজ করা শুরু করতে পারি। বেসিক্যালি চিপসের প্যাকেট বেসিক্যালি কালকে করব। অ্যাকচুয়ালি এইটা না আগে পরে হয়ে গেছে, এইটা উপরে হইলে ভালো হইতো। যে ম্যাটেরিয়াল এটা 1 হবে, আর এইটা হবে পরের দিন। এটা ম্যাটেরিয়াল 2 হবে। এখন ঠিক আছে। আচ্ছা, আজকেই তাহলে আমরা চিপসের প্যাকেট, হারপিকের বোতল এগুলাকে করব। পরের দিন হচ্ছে এগুলোর মধ্যে আরও ডিটেইলিং কেমনে অ্যাড করে সেগুলো দেখবো। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে হারপিকের বোতলটা খুঁজে বাইর করি। আমাদের ডেস্কটপ 05 এর মধ্যে আপনাদের 2402 ক্লাস ভিডিওস মনে আছে? কত নম্বর ক্লাসে করছিলাম হারপিকের বোতল? ক্লাস 7 নাম্বার, 6 বা 7 এরকম, তাই না? 7 ক্লাস 7। 7ই হওয়ার কথা, হ্যাঁ প্রবাবলি। সো আমরা 7টা ওপেন করলাম। জি, হারপিকের বোতল এখানে আছে, আর যে লেইজের প্যাকেটও এখানে আছে। ঠিক আছে, আচ্ছা, গুড, ভালো জিনিস। এখন আমরা লেইজের প্যাকেটটাকে নিয়ে যাই, এখানে কপি করে নিউ প্রজেক্ট ফাইল এখানে নিয়ে আসলাম। কপি পেস্ট, হ্যাঁ কপি পেস্ট করতে তো আমরা পারি নাকি, এক্সপার্ট খুবই। সেন্টার করে দিলাম। এবার ফাইলটা সেভ করি, কন্ট্রোল-S। আজকে ফাইলটা C9 নামে সেভ হবে, 2502-তে। ওকে, কুল। এখন আসেন এটাকে কেমনে আমরা, আগে এটাকে ইউভি করতে হবে। ইউভি করা মানে কি একটু একটু আগে বুঝাই সবাইকে। আমার স্ক্রিনে আমি ইয়া করে দাঁড়ান, পিন করি। হ্যাঁ, আমার স্ক্রিনটা এখন বড় করে দেখা যাচ্ছে, তাই না? মানে আমার ফেসটা আর কি। আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। ধরেন আমার এই হাতে এখন একটা ওষুধের প্যাকেট আছে, ঠিক আছে? এখন এই প্যাকেটটাকে যখন আপনি প্রিন্ট করবেন, এটাকে কীভাবে প্রিন্ট করবেন? আচ্ছা, ফিল্টারটা অফ করতে হবে, নাহলে বোঝা যাবে না। দাঁড়ান 1 মিনিট। ভিডিও কল, ওপেন ইফেক্ট, ফিল্টার, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন দেখেন এই যে ওষুধের প্যাকেটটা আছে, এটাকে প্রিন্ট করতে হলে কীভাবে প্রিন্ট করবে? প্রিন্ট কি এরকম 3D-তে করতে পারবে নাকি? এইটার কারণে কিন্তু এখানে দেখবেন একটা জোড়া থাকে, যে কোনো প্যাকেটে দেখবেন একটা জোড়া থাকে, একটা সিমস থাকে। হ্যাঁ, অনেক সময় বোঝা যায় না এই যে এখান দিয়ে জোড়া আছে, আমি জানি না আপনারা এই যে দেখছেন ভিডিওর মধ্যে দেখতে পারবেন কিনা জানি না, এখানে একটা জোড়া আছে, ঠিক আছে? এটা বেসিক্যালি এখান দিয়ে যদি কাইটা ফালাই তাহলে, হ্যাঁ যদি এখান দিয়ে কাইটা ফালাই, উপরে নিচে কিন্তু খোলা। হ্যাঁ, তো তাহলে কি হবে? এটা একটা সিলিন্ডারের মতো খোলা যাবে না, পুরা পার্ট বাই পার্ট ফ্ল্যাট হয়ে যাবে না? বুঝতে পারছেন? এইভাবেই প্রিন্টিংটা হয়। যারা প্রিন্টিং লাইনে আছেন তারা তো ইজিলি বুঝে ফেলার কথা। আমি তাও বুঝায় দেখানোর চেষ্টা করতেছি। ধরেন ওষুধের ইংরেজি কি? মেডিসিন। হ্যাঁ 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 রে কপাল। মেডিসিন, মেডিসিন বক্স, কি বলে, ফ্ল্যাট, এটাতে কি বলে, ডাইস বলে মনে হয় না প্রিন্টিংয়ের ভাষায়? কেউ প্রিন্টিংয়ের লাইনে আসছেন এখানে? প্রিন্টিং লাইনে কেউ নাই? এটা কি বলে, ডিজাইন? মকআপ ডিজাইন হবে না? না না, মকআপ তো অন্য জিনিস। মকআপ তো হচ্ছে গিয়া রিয়েল 3Dর মতন। এই যে বুঝছেন, এটা চাচ্ছিলাম। এই যে ফ্ল্যাট, দেখছেন খুললে এরকম ফ্ল্যাট হয়ে যাবে না?
প্রিন্টিং কিন্তু এভাবেই করে, এটাকে ফ্ল্যাটের উপরে প্রিন্ট হয়, তারপর এটার এক সাইডে গ্লু লাগায় এটাকে আটকায় দেয়। কথা বোঝা গেছে? মেশিন থেকে কিন্তু কোনো 3D আকারে বেরোয় না, মেশিন থেকে এরকম ফ্ল্যাট আকারে বেরোয়। তো 3Dর ক্ষেত্রে এটাকে উল্টাভাবে করতে হয়, আমাদের 3Dতে আমরা বানাই আর তারপর এটাকে ফ্ল্যাট বানাইতে হয়। এই প্রসেসটাকে ইউভিডব্লিউ কাটিং বা ইউভিডব্লিউ ম্যাপিং বলে। ওকে, মনে থাকবে? ক্লিয়ার এভরিওয়ান? ওকে, কুল। চলেন এবারে হচ্ছে আমরা স্ক্রিনে আসি। স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। সো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই পর্যন্ত ভেঙে ফেলতে হবে, এই পর্যন্ত থাকুক, সাব ডিভিশনটা থাকুক শুধু। আমরা এই পর্যন্ত রাইট ক্লিক, মিডল মাউস ক্লিক করে রাইট ক্লিক, কানেক্ট অবজেক্ট প্লাস ডিলেট, কানেক্ট অবজেক্ট প্লাস ডিলেট ভেঙে ফেললাম। এখন সাবডি ছাড়া এটা এরকম এনবি চাপেন, এই যে। ওকে, এখন এটার মধ্যে হচ্ছে কাজটা করতে হবে। তো ভেরি ইজি অ্যাকচুয়ালি। আপনি কি করবেন, একটা ম্যাটেরিয়াল নেবেন, যে কোনো ম্যাটেরিয়াল নিয়ে এটার মধ্যে মারবেন, নট সাবডিভিশন, এখানে মারবেন। এখন এটা অনেক টেকনিকে ইউভিডব্লিউটা করা যায়, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে একদম কাস্টম, মানে কোনো প্রিসেট ছাড়া কাস্টমটা একটা করে দেখাবো, একটা প্রিসেট দিয়ে করে দেখাবো। আগে কাস্টমটা করে দেখাবো, কাস্টমটা করে দেখালে ইনশাল্লাহ আপনারা যে কোনো রকমের প্রোডাক্টই করতে পারবেন। এখন এক্ষেত্রে আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে, এটা এগেইন আবার আমার স্ক্রিনটা আনতে হবে। আমার দেখেন, খেয়াল করেন, আবার আমার ফেসে দেখেন। হ্যাঁ, এখানে কি কি খেয়াল রাখতে হবে, যে আমার উপরে তো 4টা আছে, এটা খোলা, ঠিক আছে? এই পার্ট তো খোলা, এখানে আর আলাদা কাটার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, আবার পিছনে হচ্ছে কি এরকম 4 ভাগে কিন্তু ফ্ল্যাপ খোলাই আছে, এখানে কাটার দরকার নেই। তাহলে আমাকে এমন একটা কর্নার কাটতে হবে যেখানে সবচেয়ে কম কাইটা আমি এটাকে পুরো ফ্ল্যাট করতে পারি, মানে একটা কাট দিলেই দেখেন এটা কিন্তু পুরো ফ্ল্যাট হয়ে যায়, ঠিক আছে? তো আমি এটা বাইর করতে হবে যে কোথায় কাটলে সেটা খুব ইজিলি, মানে এক কাটাতে পুরো ফ্ল্যাট হয়, 1 বা 2 কাটাতে, এবং আইল্যান্ড কম তৈরি হয়। আইল্যান্ড মানে কি, আইল্যান্ড মানে হচ্ছে এরকম আলাদা টুকরা, এটা কিন্তু পুরাটা একটা টুকরা। এবং আমি এক্সাম্পলও যে দেখালাম, এক্সাম্পলটাও দেখছেন না, পুরোটাই কিন্তু একটা টুকরা, মানে একটা আইল্যান্ড। এটা দেখছেন, এটাকে ওয়ান আইল্যান্ড বলতেছি। হ্যাঁ, যদি আপনি 2-3টা কাটিং দিতেন, ধরেন 2-3 জায়গা দিয়ে যদি কাটিং মারতেন, এখানে একটা এখানে একটা, তাহলে কিন্তু এইটা পুরাটা আলাদা হয়ে যেত, তাই না? এটা আলাদা একটা আইল্যান্ড, এবার বাকিটা আবার আলাদা আইল্যান্ড। এভাবে আপনাকে নির্ধারণ করতে হবে সবচেয়ে কম কাট এবং সবচেয়ে কম আইল্যান্ড করে আমি কীভাবে কাটিংটা করতে পারি, বুঝছেন? এটা আপনাকে থিঙ্কিং করতে হবে। একবার আপনি এটা থিঙ্কিং করা পারলে বাকি জিনিস একদম মুখস্থের মতো নিজে জিনিস। হ্যাঁ, কিছু বলবেন নেসার ভাই? নেসার ভাই কিছু না বললে মাইক্রোফোনটা অফ রাখি, নয়েজ আসে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সো এটা হলো গিয়ে বিষয়, বেশ কঠিন কিছু না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কাটিংটা যাতে হচ্ছে আপনার ক্যামেরার অপোজিট সাইডে থাকে, কারণ যেখানে কাটবেন সেখানে কিন্তু একটা সিন থাকবে, একটু বোঝা যাবে যেখানে কাটা হয়েছে। এটা চেষ্টা করবেন ক্যামেরার পিছনের দিকে বা প্যাকেটের পিছনের দিকে রাখার জন্য, ঠিক আছে? তো ধরে নিচ্ছি আমার ক্যামেরা এখন যদি নেই, ক্যামেরা রিসেট করে দিই, এটা দিয়ে রিসেট করে যে কোনো জিনিস, তাহলে এটা হবে আমার ক্যামেরার সামনের দিক, তাহলে আমাকে কাটতে হবে এই সাইড থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে আমি কি করব খেয়াল করেন, খুবই ইজি। আমরা মাঝখানের এই এজটা সিলেক্ট করব, ভেরি ইজি প্রসেস। ইউএম পাথ সিলেকশন এখানে খুবই কাজের জিনিস। পাথ সিলেকশনটা ইজিলি হচ্ছে আমরা কিউব করতে আসছে, সরি, আর দেখেন এখান থেকে আমরা একদম বরাবর কাটিং দিলাম, বুঝলেন? ভেরি ইজি কিন্তু, ঠিক আছে? তাহলে মাঝখান কাটা হয়ে গেল। মাঝখান কাটা হয়ে গেলে এখন এটাকে কিভাবে কাটলে এগুলো খুব ইজিলি করা যায়, আপনি নিজেই 1-2বার প্র্যাকটিস করলে নিজেই বুঝতে পারবেন। আপাতত খালি দেখেন, আমি দেখায় দিই। আমি তো যেহেতু অনেক আগে করছি এটা, বা অনেকবার করা হয়েছে, আমি জানি এভাবেই কাটতে হবে, বাট আমি বলে দিচ্ছি কেমনে আমি এটা বাহির করছি। হ্যাঁ, সমস্যা নেই, টেনশন নট, সব শিখাই দেবো, কোনো সিক্রেট থাকবে না। হ্যাঁ, খেয়াল করেন, আমি দেখলাম যে আসলে এই নর্মালি এরকম 4 কোনা বক্স সবগুলারই উপরের ফ্ল্যাপ আলাদা কাটা থাকে এক সাইড থেকে, বুঝছেন? আপনি যে কোনো বক্স নিয়ে দেখতে পারেন, উপরের ফ্ল্যাপ এক সাইড থেকে কাটা, নিচের ফ্ল্যাপ এক সাইড থেকে কাটা, মাঝখান দিয়ে কাটা থাকে। সো খেয়াল করেন, এটাকে যখন আমি কাটবো তখন কী হবে, এই পার্টটা এটা কিন্তু আলাদা আইল্যান্ড হইতে পারবে না, কারণ এই দিক দিয়ে জোড়া, ওই দিক দিয়ে কাটা কিন্তু এদিক দিয়ে জোড়া, এদিক দিয়েও কাটা কিন্তু এদিক দিয়ে জোড়া, বুঝছেন? এইটা কিন্তু আলাদা হবে না, এটা ঘুরে মানে সামনে চলে আসবে কিন্তু আলাদা হইতে পারবে না। একই রকম নিচেও যদি আমি সেমভাবে কাটি, এক সাইড দিয়ে জোড়া লাগায় রাখবো, 3 দিক দিয়ে কেটে ফেলাবো, এক দিক দিয়ে জোড়া, শিফট চেপে নিচ্ছি যাতে অ্যাডিশন হয় বা যোগ হয় সিলেকশনের সাথে। ক্যামেরা অন রাখলে সম্পর্ক টিকে না, বুঝছেন? সমস্যা। আপনারা মাঝে মধ্যে ক্যামেরা অন করেন, আবার 2 মিনিট পরে নিজেরাই অফ করে দেন, বড় সমস্যা, খুবই ফাঁকিবাজি স্বভাব। দেখেন এই কাটিংটা হয়ে গেছে না, এই কাটিং পর্যন্তই মানে কষ্টটা, মানে এখানে চিন্তা করে বাইর করতে হয়।
আদার্স বাকি যা আছে সব কিন্তু অটোমেটিক হবে। অটোমেটিক বলতে মানে মুখস্থের মতন সব কিছু সেম, সব প্রোডাক্টের জন্য সব কিছু সেম, খালি কাটিংটা হবে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য বা ডিফারেন্ট বক্সের জন্য ডিফারেন্ট। এটা আপনাকে চিন্তা করে বাইর করতে হবে যে কেমনে আমি কাটিংটা দিলে সবচেয়ে কম কাটিংয়ে আমি ভালো একটা রেজাল্ট পাই। ঠিক আছে, যা কাটিংটা হয়ে যাওয়ার পর এটা আমি সেভ রাখবো, সিলেক্ট স্টোর সিলেকশন। ঠিক আছে, এটা সেভ হয়ে গেল এখানে, পরবর্তীতে লাগলে আমি এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এখানে কাজ শেষ। এবার আমরা ইউভি এডিট মোডে যাব। ইউভি এডিট, এখানে ইউভিডব্লিউ ম্যাপিংটা সাধারণত করে, বুঝছেন। এখানে আরও সহকারী অনেক টুলস দিছে এখন নতুন ভার্সনগুলোতে, বাট আমি জেনারেলি খুব বেশিগুলো আমার লাগে না, বাট আপনার লাগলে আপনি এগুলো ব্যবহার দেখতে পারবেন, ইউটিউবে বহুত আছে। আমি এগুলো ছাড়াই হচ্ছে যে কাজ করে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, সো আমরা একটা ফ্রন্টাল সিলেকশনে চলে যাব, তারপরে ফেস মোডে গিয়ে সবগুলো ফেস সিলেক্ট করবো। এখানে দেখেন সবগুলো ফেস সিলেক্ট হয়েছে। এখন আমি এইটার একটা ম্যাপিং এখানে চাই। তো কি করব, প্রথমত এই সাইড থেকে আমরা নেওয়া শুরু করব। এটা লাগবে না, এটা লাগবে না, এটা প্রজেকশনের এই যে 6টা বা 8টা দেওয়া আছে এগুলো হচ্ছে বেসিক্যালি প্রিসেট। আমরা হারপিকের বোতলটা প্রিসেট দিয়ে করে দেখব। ঠিক আছে, কারণ কি হারপিকের বোতলের তো কর্নার দিয়ে কোনো টেক্সচার নেই, তাই না। হারপিকের বোতলে শুধু সামনে টেক্সচার আর পিছনে টেক্সচার, ওইটার জন্য প্রিসেটেই কাজ হয়ে যাবে। কিন্তু এই চিপসের প্যাকেট তো কি রাউন্ড টেক্সচার, চারোদিকেই টেক্সচার, তাই না, কর্নারগুলোতেও কিন্তু টেক্সচার, তাই না। এই জন্য এটাতে প্রিসেটে দিলেও আপনি ভালো রেজাল্ট পাবেন না। করা যাবে না যে তা না, সিস্টেম আছে অনেক, বাট আমি এটাতে আপনাকে একদম কাস্টমটা দেখাচ্ছি যাতে আপনি যে কোনো প্রোডাক্টে কাস্টম করতে পারেন। প্রিসেট কিন্তু আবার যে কোনো প্রোডাক্টে হবে না। প্রিসেট হবে ধরেন ওই যে বাক্স টাইপের প্রোডাক্টগুলো, মানে 4 কোনাই হইতে হবে, বা সিলিন্ড্রিক্যাল হইতে হবে, বা স্ফেরিক্যাল মানে গোল্লা হইতে হবে, এই ধরনের নর্মাল অবজেক্টের ক্ষেত্রে হবে। একটু কাস্টম, একটু মানে একটু অর্গানিক বা অন্য একটু কমপ্লিকেটেড শেপ হলে আর হবে না। আচ্ছা দেখ, আমরা প্রজেকশনে আসবো, এগুলো মুখস্থের মতন আপনি করে যেতে পারেন। দেখেন আমি ফ্রন্টাল ক্লিক করলাম, এটার প্রজেকশন এখানে চলে আসছে। আর এখানে কি করতে পারবেন আপনি, WER ওই যে শর্টকাটগুলো, মুভ করা, স্কেল করা, রোটেশন করা, এগুলো এখানেও কাজ করবে। দেখেন W ক্লিক করে আমি এটাকে সামনে আনতেছি, সরি আবার সিলেক্ট করি, W না সরি আমি নিজে ভুলে গেলাম, হ্যাঁ চেপে আমি এটাকে একটু সরে আনলাম। ঠিক আছে, এখানে কাজ শেষ। আমরা পরের ট্যাবে যাব, রিল্যাক্স ইউভি, রিল্যাক্স মিস্টার করাই। ঠিক আছে, এখানে আমরা বলবো যে বাবারে তুমি হচ্ছে ইউজ ট্যাগ এটা অন করে দিবেন, এবং এই ট্যাগটাকে এখানে ধরাই দিবেন। ও ধরে ফেলছে আমার ক্ষেত্রে অটোমেটিক, বাট না ধরলে আপনি ধরাই দিবেন। তার মানে ও বুঝে গেছে এখানে এখানে কাটতে হবে। আর এগুলো সব অফ করা থাকবে, এগুলো যদি আপনার অন করা থাকে অফ করে দিবেন। ঠিক আছে, এগুলো সব অফ করা থাকবে। এবার আপনি দুইটা টেকনিক আছে, একটা হলো LSTM, একটা হলো ABF। এগুলো অনেক বৈজ্ঞানিক ব্যবসাপার আছে, আমাদের অত কিছু মানে অত ইনডেপথে যায় আসলে লাভ নাই। আপনাদের ক্ষেত্রে কাহিনী হচ্ছে একটা না হলে আরেকটা। ঠিক আছে, এটা হলো সহজ বুদ্ধি। তো আপনারা LSTM এ অ্যাপ্লাই করে দেখেন, রেজাল্ট ভালো আসছে। আমরা ABF-টা একটু দেখি কেমন দেয়। ABF-টা একটু বেশি স্ট্রেইট আসছে, তাই না, সোজা সোজা আসছে। LSTM-টা একটু বাঁকা বুকা আসছিল। তো আমরা ABF-টা এখানে রাখলাম। এখন কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ABF ভালো রেজাল্ট দিবে, কিছু প্রোডাক্টের ক্ষেত্রে LSTM ভালো রেজাল্ট দিবে। আপনি দুইটাই ট্রাই করে দেখবেন। কথা কি ক্লিয়ার? গুড, ভেরি গুড। এবার আপনি এটাকে এমন ভাবে সাজাবেন যাতে আপনার এই যে ক্যানভাস আছে, একটা ক্যানভাস দেখা যায়, এই ক্যানভাসের সবচেয়ে ম্যাক্সিমাম জায়গাটা আপনার নিতে পারে। খেয়াল করেন আমি এমনভাবে এটা এই যে অটো রিয়ালাইন দেওয়া আছে, যার ফলে অটোমেটিক আমারটা রিয়ালাইন হয়ে গেছে। আপনারটা না হইলে আপনি ERT এগুলো দিয়ে এমনভাবে সাজাবেন যাতে সর্বোচ্চ এরিয়া আমি দখল করতে পারি। কারণ কি, যাতে আমি তাহলে রেজুলেশনটা ভালো পাবো টেক্সচারের। যদি ছোট করে রাখি তাহলে রেজুলেশনটাও অনেক ছোট আসবে। আচ্ছা, এটা কিন্তু ডান। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে একটা ফটোশপের ফাইল বানাবো এই ডিজাইনটা সহ। এই মেথডটা আমি এর আগে ট্রাই করি নাই, আজকে আপনাদের সামনে লাইভে ট্রাই করবো একটা মেথড, ম্যাটেরিয়াল না নিয়ে ডাইরেক্ট PSD বানানো, বুঝছেন। তো এখানে আগেই বলে রাখি ভুল হইতে পারে, তো আপনারা ওইভাবে একটু মানে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমারও ভুল হইতেই পারে, আপনাদের সামনে লাইভে ট্রাই করতেছি। দেখেন ফাইল, নিউ টেক্সচারে আমি ক্লিক করলাম, একটু সময় নিবে। নাকি টেক্সচার ক্রিয়েট হয়েছে না, হয়নি, এখনো সময় নিচ্ছে, একটু বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে। ক্রাশ টাশ না করলেই হইলো। হ্যাঁ দেখেন আসছে। সো এখানে আপনি সাইজ দিবেন টেক্সচারে। নর্মালি আমরা 1024x1024 দেই, কেউ চাইলে এটা ডাবল, ট্রিপল, 4পোলও দিতে পারেন। কোয়ালিটি যত বেশি দেবেন তত ভালো হবে, রেজুলেশন ভালো আসবে, বাট আপনার পিসি স্লো হয়ে যাবে। এই জন্য 1024x1024 দিয়ে আপনারা প্র্যাকটিস ওয়ার্কগুলো করবেন। আচ্ছা, আমি নাম দিলাম লেইস প্যাক 1024x1024, ওকে।
ঠিক আছে, আমার টেক্সচার কিন্তু রেডি, বেসিক্যালি আমার পিএইচডিটা রেডি, কিন্তু আমি যদি এখন পিএইচডিটাকে এক্সপোর্ট করি তাহলে শুধু এই গ্রে কালারের একটা কালার আসবে আর কিচ্ছু না। কিন্তু আমাদের এই ছাঁচটা তো লাগবে, তাই না? এই ছাঁচটা তো মানে আমরা নিয়ে গেলে ফটোশপে, তারপর এটার উপর আমরা টেক্সচার বসাতে পারবো, ডাইসটা লাগবে, হ্যাঁ, যে মাপটা। তো মাপটা নেওয়ার জন্য টেকনিক কি, আপনি লেয়ারে যাবেন, ক্রিয়েট ইউভি মেশ লেয়ার। আমরা যে ইউভিটা বানাইছি এখন এটাকে তো ক্রিয়েট করতে হবে, ছাঁচটা একটা ছাপ দিতে হবে। এই যে ক্রিয়েট ইউভি মেশ লেয়ার, ছাঁচ পড়ে গেছে ওখানে, ঠিক আছে। এখন আমরা যদি ফাইল সেভ টেক্সচার অ্যাজ, এখান থেকে ফটোশপ ফাইল পিএসডি, ওকে। তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদের ইয়াতেই করলাম, আপনাদের ক্লাসের ফোল্ডারে রাখলাম, লেইস প্যাকেট নামে, লেইস প্যাক পিএসডি নামে সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যাবেন ওখানে, এই যে লেইস প্যাক পিএসডি, আমি এটাকে অফলাইন করে রাখি। এবার এটাকে ফটোশপে খুলবেন, ওই দেখেন ছাদ সহ চলে আসছে, দেখছেন? এবার এটার উপর আপনি টেক্সচারটা বসায় দিলেই কাজ শেষ। এখন লেইস প্যাকের একটা টেক্সচার আমি আপনাকে দিয়ে রাখছি, হ্যাঁ। কোথায় দিয়ে রাখছি? ওই যে কোর্স রিসোর্সের লিঙ্কে যাবেন, ওইখানে গেলেই আশা করি পাবেন। ক্লাস রেফারেন্সেস বা হোমওয়ার্ক রেফারেন্স দুইটার একটাই, ক্লাস রেফারেন্সে আছে মনে হয়, এই যে এটাই তো মনে হয়, হ্যাঁ এই যে এখানে একটা ফটোশপ ফাইল দেয়া আছে, পাইছেন? কোথায় আছে? বাট এটা দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই। আপনি মার্কেট থেকে প্রয়োজন একটা 10 টাকা দিয়ে চিপস কিনবেন, কিনা হচ্ছে কাইটা ওইটা স্ক্যান করবেন বা ছবি তুলবেন, এটা আরো ভালো হবে, বুঝছেন? তাহলে আরো ভালো হবে। বা ফ্রিপিক থেকে বা কোনো নিজেও ডিজাইন করতে পারেন, যেমনি খুশি করেন, সমস্যা নেই। এই যে এখানে কিন্তু আমার বেসিক ফটোশপের নলেজ কিন্তু লাগবে, এই জন্য বলছি কিছু কিছু বেসিক কিন্তু আপনার জানতে হবে। বেসিক ফটোশপ, বেসিক ইলাস্ট্রেটর, বেসিক আফটার ইফেক্টস জানা থাকা লাগবে, 3D করতে হলে এগুলো লাগবে। আচ্ছা, সো এখানে আমরা কি করব, ফটোশপের ফাইলটা ওপেন করি, বা আপনি গুগল থেকেও চাইলে নিয়ে আসতে পারেন, যদি গুগলে কোনো টেক্সচার থাকে ওইখান থেকেও নিয়ে আসতে পারেন। আমি এখানে পেয়ে গেলাম, আমার কাছে একটা ফ্ল্যাট ভার্সনও আছে এখানে, এই দেখেন ফ্ল্যাট ভার্সন, এটা গুগল থেকেই নামাইছি। গুগলে লেইস প্যাকেট ফ্ল্যাট লিখে সার্চ করলে মনে হয় পাইলেও পাইতে পারে। আচ্ছা দেখেন, আমি কিন্তু কি নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। অ্যান্ড এটাকে কিন্তু এরকম ট্যাবড়া তুবড়া করা যাবে না, প্রপোর্শনালটা ঠিক রাখতে হবে। দেন আমি এমনি বসাইলাম, ওকে, জাস্ট বসায় আমি সেভ দিব একবার, কারণ আমি একটু কিছু জিনিস চেক করি। হ্যাঁ, এখানে কাজ শেষ, আপনি এখন নর্মাল আবার আগের জায়গায় চলে যাবেন, স্ট্যান্ডার্ড বা স্টার্ট আপ, হ্যাঁ স্টার্ট আপে চলে গেলাম এবং আমরা পার্সপেক্টিভে চলে আসলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, যারা পরে জয়েন করছেন সবাই হচ্ছে আইডি এখানে দিয়ে রাখবেন, আমি অ্যাটেন্ডেন্স পরে দেবো, ক্লাসের মাঝখানে এত বারবার যাবো না, ঠিক আছে। দেখেন পিএইচডি আমার সেভ, এবার পিএইচডিটা এখানে লোড করব, ভেরি ইজি। জাস্ট নর্মাল একটা ম্যাটেরিয়াল নেন, আপনি যেটা ক্রিয়েট করছেন এটার মধ্যেও নিতে পারেন। আচ্ছা, আরেকটা লাগবে না, দরকার নেই, যেটা তো অলরেডি ক্রিয়েট করাই আছে, এটার মধ্যে নিতে পারবেন। দেখেন কালারের মধ্যে আমরা যেহেতু কালার নিব এটার থেকে, তো আমরা কালারের মধ্যে জাস্ট এখানে ক্লিক করে ফাইলটা ধরায় দিলেই হবে, বা ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখলেই হবে, একই কথা। 05 ক্রাশ করিস না, খালি ক্রাশ করিস না, 052502। আমি তো ডাইরেক্ট ক্লাউড থেকে কাজ করতেছি, এর ফলে মাঝে মধ্যে ক্রাশ করতে পারে। হ্যাঁ, আপনারা তার গুগল ড্রাইভ থেকে কাজ করবেন না, আপনারা স্মুথলি কাজ করবে, সমস্যা নেই। দেখেন চলে আসছে, হ্যাঁ, বাট আমার পিএইচডিটা মনে হয় সেভ হয় নাই সামহাও, আমি আবার সেভ দিই এখানে। হ্যাঁ সেভ তো হয়েছে, এখানে আসলো না কেন? লোকেট ইমেজে ক্লিক করলে দেখাবে, এই যে এখানে তো আসছে। আচ্ছা রিলোড দেন, রিলোড ইমেজ, ইয়েস। আচ্ছা এখানে একটা কাহিনী আছে, এখন আপনাকে বলতে হবে তুমি কি প্রজেক্ট ফাইলের মধ্যে রাখতে চাও এটা না আলাদা, আমি দিয়ে দিলাম ইয়েস। তাহলেও কি করবে, ওই প্রজেক্ট ফাইল যেখানে আছে ওইখানে দেখবেন টিএক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, এই যে নিয়েও আসছে, রিফ্রেশ দেন, টেক্সট নামে ফোল্ডার ক্রিয়েট করে নেই। আচ্ছা না করলে তো আরও ভালো, সমস্যা নেই, সে পেয়ে গেছে। দেখেন এটা হলো গিয়া বড় বিষয়, পেয়ে গেছে। তো আপনি এখন একটু দেখে নেবেন যে সামনেরটা সামনে পাইছে কিনা, পিছনে যেটা যে সাইডে পড়ার কথা ওটা ওই সাইডে পড়ছে কিনা, এগুলো চেক করে দেখবেন, ঠিক আছে। আমার ক্যামেরাটা নিছিলাম না, ক্যামেরাটা কই, ক্যামেরা নিলাম, রিসেট করলাম, এই দেখেন ক্যামেরা যেহেতু ওইদিকে সামনে, তাহলে সামনেরটা সামনে আছে, পিছনেগুলো পিছনে আছে, ঠিক জায়গায় আছে। যদি ঠিক জায়গায় না থাকতো তাহলে এটাই আগে ঠিক করতাম, মানে রোটেশন কইরা পজিশন কইরা ওগুলাকে আগে ঠিক করতাম, ঠিক আছে। এটা যেহেতু ঠিক জায়গায় আছে তাহলে এবার বাকি কাজ,
বাকি কাজ কি? প্রথমত হচ্ছে আমরা সামনের অংশটা মিলাইতে হবে। ওয়েট, আর বাই দ্য ওয়ে আমি কিন্তু এটা লেস চিপসের ডাইমেনশনে কাজ করি নাই, আমি করছিলাম ফুয়াং ভ্যানিলা পাইয়ের ডাইমেনশনে। সো আমার চিপসের প্যাকেটের সাথে এটা পুরোপুরি মিলবে না। হ্যাঁ, মানে ডাইমেনশনটা মিলবে না, বাকি টেক্সচার আমরা কষ্ট মষ্ট করে মিলাই দিব, বুঝছেন? আপনি লেস চিপসের যদি মেজারমেন্টটা আগে নিতেন, ওইভাবে মডেলিংটা করতেন, তাহলে একদম পারফেক্টলি প্রপারলি মিলে যেত। হ্যাঁ, এবার আমরা যদি এটাকে এখন ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, তারপর এটারে মার্জ করে ফেলবো। এখানে আগে দিব এই যে রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, তারপরে রাইট ক্লিক, অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তাহলে লেয়ার মাস্কটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবার মানে পুরোপুরি মার্জ করে ফেললাম আর কি। এবার হচ্ছে আমরা কন্ট্রোল টি চাপি, কন্ট্রোল টি চাইপা কী করবো আসলে, এখানে আর তেমন কিছু করার নাই। আমরা ডিস্টর্ট চাপতে পারি, ডিস্টর্টে চাইপা যে পয়েন্টগুলো আগে মিলাই নিই, এই যে কর্নারগুলা, বুঝছেন? কর্নারগুলোকে আগে একটু মিলাই নেন। ওকে, কর্নারগুলো মিলে গেলে ওটাকে একটু জুম করে মিলান। হ্যাঁ, মিলে গেল। ওকে, ডান। এবার হচ্ছে কাহিনী কি, এখানে আপনাকে পাপেট র্যাপ ইউজ করতে হবে। পাপেট র্যাপ যারা আগে ইউজ করেন নাই তারা আগে দেখে নিতে পারেন চাইলে একটু ইউটিউবে কীভাবে ইউজ করে। ভেরি ইজি, আমি করে দেখাই দিচ্ছি অবশ্য। আমি এই পর্যায়ে এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলাবো। দেন আবার হচ্ছে এটার উপর এডিট, এই যে এই যে পাপেট র্যাপ, এটা ইউজ করব। খুবই সুন্দর টুল। এখানে আপনি এরকম পিন ইউজ করতে পারবেন, দেখছেন? পিন ইউজ করতে পারবেন, এগুলা পিন যেখানে মারতেছি সেখানে এগুলা বসে যাচ্ছে। ওকে, এরকম দেখেন। হ্যাঁ, দুই সাইডে আমি চারটা করে 8টা মারলাম, আর এখানে হচ্ছে যে আমি কয়েকটা মারবো, এদিকে 4টা, ওইদিকে 4টা। এবারে দেখেন খুব সুন্দরভাবে এগুলা ডিস্টর্ট হবে, দেখছেন? হ্যাঁ, এখন এগুলো কমার্শিয়াল কাজের জন্য আপনাকে কিন্তু খুব আস্তে আস্তে করে সুন্দর করে করতে হবে, বুঝছেন? সময় নিয়ে, বুঝলেন? মিলাইতে হবে এভাবে, যতগুলা লাগে পাপেট ট্র্যাপ দিয়া মিলাবেন। যেমন এখানে একটু বেশি লাগতেছে দেখা যাচ্ছে, মিলাবেন এভাবে। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, আমি ক্লাসের সময়, হ্যাঁ ক্লাসে যেহেতু সময় আসলে এত বেশি দিচ্ছি না, বাট যখন কমার্শিয়াল কাজ হবে আপনি এভাবে পাপেট ট্র্যাপ দিয়ে আস্তে আস্তে করে মিলাবেন সুন্দর করে। এবং একটু বাইরে গেলে অসুবিধা নেই, কিন্তু কোনো জায়গায় যাতে খালি না থাকে, তাহলে ওটা আবার গ্রে এরিয়াটা দেখা যাবে নিচের। তবে আরেকটা কাজ করা যাচ্ছে, আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর একটা বুদ্ধি খাটাই দিই, সেটা হলো আমরা নিচে কোনো গ্রে লেয়ার না রাখা একটা সলিড লেয়ার রাখি, যেটার কালারও এটাই দিই, ব্যাস। এবার দেখা গেল হলুদই দেখা যাবে, সমস্যা নেই। দেখছেন, বিগ ব্রেন বুদ্ধি। আচ্ছা, ইউভি মেশ লেয়ারটা বা যে ডাইসটা আমরা নিয়ে আসছি, এবার এটা অফ করে দিব। এবার এটাকে সেভ করব, ঠিক আছে? এবার সিনেমা 4Dতে যান, এখানে যান, রিলোড দেন, কালার এটা রিলোড, আবার বলবে ইয়াস দিয়ে দিবেন। হ্যাঁ, চলে আসছে কিন্তু, দেখছেন? আগে যেখানে গ্যাপ ট্যাপ ছিল এগুলা চলে গেছে। এখন সাবডিটা অন করেন, NA চাপেন, দেখেন এখানে প্রপারলি কিন্তু চলে আসছে, ঠিক আছে? ওই কর্নারে একটু সমস্যা আছে, ওগুলো আসতেছে এটার কারণেই। এখানে যদি একটু প্রপারলি ঠিক করে দিই, ওগুলো ঠিক হয়ে যাবে। ওই যে বুঝছেন, ওই যে উপর দিয়ে বাইরে গেছে, তো ওগুলো পাপেটগুলো একটু ঢুকাইতে হবে আর কি। আমরা চাইলে, যেহেতু যে স্মার্ট অবজেক্ট করে করছি, আমরা চাইলে মনে হয় পাপেট ট্র্যাপে আবার ডাবল ক্লিক করতে পারবো। ও ফ্যান্টাস্টিক। দেন এগুলোকেও চাইলে একটু ভিতরে ঢুকাই দিতে পারবো, বুঝছেন না? এই যে এগুলোকেও চাইলে একটু ভিতরে এভাবে ঢুকাই দিতে পারবো। এটা হলো স্মার্ট অবজেক্টের কামাল। ও ফ্যান্টাস্টিক। দেন আবার সেভ, ওখানে যান, রিলোড, ইয়েস, ঠিক আছে? আর একটু বেটার হয়েছে, বা আরও বেটার হইতে পারবে, ওই যে যত সময় দেবেন আর কি, বুঝছেন? এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো ঝাপসা আসতেছে কেন? এটা ইজিলি সলভ করা যায়। এখানে ডাবল ক্লিক করবেন এই যে টেক্সচার ট্যাগের মধ্যে, দেন আপনি যাবেন ভিউ পোর্ট, এখানে সাইজ ডিফল্ট আছে না, এটার নো স্কেলিং করে দেন। দেখেন একদম চকচকা ফ্লেভার, বুঝা গেছে? একদম চকচকা চলে আসছে। এই ক্রাশ করিস না রে, হ্যাং করিস না। হ্যাঁ, ক্যামেরা থেকে বন্ধ করে দিই ক্যামেরাটা। ঠিক আছে, কি ক্লিয়ার বিষয়টা? আর চেষ্টা করবেন একদম কর্নারে কোনো টেক্সচার নাই রাখার। একদম কর্নারে টেক্সচার রাখলে আসলে একটু না একটু এবড়ো খেবড়ো হবেই। আচ্ছা, একটা জিনিস আমি ট্রাই করে দেখি। না, ঠিক আছে, বুঝছেন? এই এজগুলোকে অ্যাভয়েড করিয়েন আপনি,
বলেন। ক্লাস রিসোর্সের টেক্সচার ফাইল গুগল ড্রাইভে ওটা তো এমটি। আমার প্লাগইনস এর ফাইল যেটা আছে ওগুলো সবগুলো এমটি দেখায়। ক্লাস রেফারেন্স, এটা C4D ক্লাস রেফারেন্স, এটা এমটি দেখায়? রেফারেন্স না, ওই যে রিসোর্স একটা আমি ওটাতে দেখছিলাম। হ্যাঁ, ওখানে যেটা এমটি দেখায় ওটা এমটি আছে এখন আপাতত। এই যে টেক্সচার, তো টেক্সচার এমটি আছে। আমি বলে দিছিলাম আপনাদের বহুবার যে টেক্সচার মিক্সচার এখন এগুলো লাগবে না। থার্ড পার্টি LIB4D ফাইলগুলো দিছি, এগুলা নামান, এগুলা বসান, এগুলাতেই সব কিছু দেওয়া আছে মোটামুটি যা লাগবে। আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে টেক্সচার মডেল যা লাগবে সব দেয়া। বলেন, হ্যান্ড রেজ করছেন কেউ? টেক্সচার ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, ইন ফিউচারে যদি কিছু দেয়া লাগে ওখানে দিব, মনে হয় না লাগবে। বলেন দিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি একটু বলতে চাচ্ছি যে মানে আমরা যে ইউভিটা দেখলাম এটা হচ্ছে আরেকটু ফ্লেট করলে তাহলে হচ্ছে মনে হচ্ছে টেক্সচারটা রিয়েলিস্টিক লাগতো, যেমন কর্নারের দিক থেকে একটু ইয়ে হয়েছে। এটা কি করার কোনো ওয়ে আছে ভাইয়া? করার ওয়ে আছে বুঝছেন, কিন্তু আসলে কর্নারগুলো আপনার একটু শেপ হারাবেই। এই জন্য চেষ্টা করবেন ডিজাইনের মধ্যে কর্নারে অ্যাভয়েড করার জিনিসপত্র। একটু দরকার হলে একটু নিচে টাইনা দিবেন আর কি, বুঝছেন না? ডিজাইনের মধ্যেই আপনারা তো ইলাস্ট্রেটর ফাইল দিয়ে দিবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো ইলাস্ট্রেটর ফাইলে একটু নিচে নামায় দিবেন, তাহলে একদম কর্নার মানে একদম এই জায়গাগুলা এগুলো অ্যাভয়েড করাটাই ভালো হবে। এগুলো করা যায়, সোজাসুজি করা যায়, কিন্তু তারপরেও ওগুলো প্রবলেম হয়, বুঝছেন? আর কারো কোনো কোশ্চেন? এই দিন ভাই প্রেজেন্ট দিয়ে রাখেন, চ্যাটের মধ্যে রোল নাম্বার দিয়ে রাখেন, আপনি লেটে আসছেন যতটুকু আমার ধারণা। আর আগের ক্লাসগুলো দেখা হয়েছে? জি ভাইয়া, ক্লাস দেখতেছি। আর আমি সময় মতোই ছিলাম, ওই যে আমার প্রেজেন্টটা তখন আপনি দিয়ে রাখেন, চ্যাটে দিয়ে রাখেন, আমি কল করছি, চ্যাটে দিয়ে রাখেন, রোল নাম্বার দিয়ে রাখেন। আচ্ছা দেখেন, এখন এখানে প্রবলেম হলে যে ইউভি ম্যাশটা কিন্তু এখনও দেখা যাচ্ছে, কারণ ফটোশপে এটা অফ করে নেই। এই যে অফ করে দিলাম, সেভ দিলাম, ওইখানে গেলাম, রিলোড রিলোড রিলোড, ইয়েস চলে গেছে। ঠিক আছে, এটা ডান। এখন ঘটনা হচ্ছে এটার উপর তো আলগা কি আর একটা টেক্সচার দেওয়া লাগে না, একটা রিফ্লেকটিভ অবজেক্ট দেওয়া লাগে না? আমরা গতদিন দেখছিলাম ওয়াশিং মেশিনের উপরে, এখন আপনারা বলেন কেমনে দিব? বলেন। রিফ্লেক্টেন্স জিজিএক্স গেলাম রিফ্লেক্টেন্সে, নিলাম জিজিএক্স, ব্যাকপ্যান নিয়ে নিছি, ওয়েট, নিলাম জিজিএক্স, তারপর ওটা ভুলে গেছি। বলে গেলে তো হবে না। অ্যাটেনশনটা অ্যাডিটিভ করতে হবে। ওকে, অ্যাটেনশন করলাম, অ্যাডিটিভ। হ্যাঁ আইসা পড়ছে, আয়া পড়ছে, খালি এখন রিফ্লেকশনটা অ্যাডজাস্ট করে দিলেই হবে। ঠিক আছে, আরও অ্যাডজাস্ট করে দেন, আরও কমাই দেন, স্পেকুলার স্ট্রেংথ আরও কমাই দেন। ঠিক আছে, আরও অ্যাকচুয়ালি সামান্য দিলেই হলো। হ্যাঁ, বাহ 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 বাহ, হালকা একটু রাফনেস বাড়ায় দেওয়া যায় না? রাফনেসও আগেরটাই ঠিক ছিল, 10% ছিল। ওকে, ঝা চকচকে চিপসের প্যাকেট কিন্তু রেডি হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? আচ্ছা, সো এখানে এই চ্যানেলগুলো কোনটা কি বোঝায় সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। হ্যাঁ, ইউভি ম্যাপিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একদম ক্লিয়ার না? আর ইজি না বিষয়টা? একদম মুখস্থর মতন, খালি কাটিংটা কোথায় দিতে হবে এটাকে কিন্তু তুই চিন্তা করে বাইর করতে হবে। ওটা একবার বাইর করে ফেলতে পারলে বাকি প্রসেস একদম মুখস্থ। যখন যে বাটনে ক্লিক করতেছি তখন সেই বাটনে ক্লিক করবেন, মুখস্থর মতন হয়ে যাবে। হ্যাঁ, 1-2 বার করলে দেখবেন যে চোখ বন্ধ করে করতে পারবেন লিটারেলি। আচ্ছা, এখন আসেন আমরা এই চ্যানেলগুলো বুঝি। কালার তো বুঝলাম, এখানে কালার দেয়, নর্মাল কালারও দেওয়া যায়, আবার যে কোনো মানে টেক্সচারও এখানে দেওয়া যায়, এখান থেকে সে কালারটা না, এই জন্য চ্যানেলের নামও কালার। আচ্ছা, এটার মধ্যে আবার অনেক অপশনস আছে, এগুলাকে শেডার বলে। তো আমরা শেডারগুলো নিয়ে পরে কথা বলবো, আজকে বলবো না, কাল নেক্সট ক্লাসে বলবো। দেখি আউটলাইন কি বলে। শেডার কালকে, হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কালকে কথা বলবো। হ্যাঁ, বাট এটা আপনারা একটু দেখে রাখেন, এই লিস্টটা একটু দেখে রাখেন। এই লিস্টটা আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, অন্য চ্যানেলে গেলেও অনেক জায়গাতে যেখানে টেক্সচার আছে সেখানেই সেম এই লিস্টটা আছে। আমরা এক জায়গায় দেখলেই সব জায়গায় পারবো। ওকে, আচ্ছা, দেখ এটা হলো আমার কালার। কালারের পর আছে ডিফিউশন,
ডিফিউশন লাগবে না। লুমিনেন্স চ্যানেল তখন অন করবেন যখন আপনার ওই অরিজিনাল অবজেক্টটা থেকে লাইট ইমিট করতেছে, লাইক ফোনের স্ক্রিন, ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন, তাই না? সেক্ষেত্রে কি ওটাকে নিজের থেকে একটা লাইট ইমিট করে না, ওগুলো আপনি লুমিনেন্স চ্যানেলে দিবেন। 50 প্রেজেন্ট, 50 কোত্থেকে 47 হবে মনে হয়। দেখেন আইডি নাম্বার এখনো জানেন না, কালকে বলে পর্যন্ত দিলাম কতবার। 47 এই রোল নাম্বার এটা না। আরে কপাল রে, চিলাইতে পাগল হয়েছে মুগা, কতবার বলাইছে না এই জিনিস। আচ্ছা ঢুকছি যখন সবাই প্রেজেন্টটা দিয়ে দিই। আমরা ইউভি আনর্যাপ জানলাম এবং পিএনজি, আচ্ছা পিএনজি প্লাস C40 শেডার, পিএনজি প্লাস C40 শেডার্স এখানেও দেখা যায় আছে। এখানে C40 শেডার্স না দিয়ে এখানে চ্যানেলস দিই। আমরা চ্যানেলসটা আজকে শিখি, শেডার্সটা নেক্সট দিন শিখি, ভালো হবে। বুঝছেন, চ্যানেলস কোথাও দেয়াই ছিল না, সো বেসিক্যালি ওখানে শেডার্স বলতে আসলে চ্যানেলসই বোঝানো হয়েছে। আচ্ছা লুমিনেন্স তাহলে কি বললাম, মোবাইলের স্ক্রিনের টেক্সচার, ল্যাপটপের স্ক্রিনের টেক্সচার, যেটা থেকে নিজে থেকে লাইট ইমিট হবে সেটা আমরা লুমিনেন্সে দিব। লুমিনেন্সের আবার ব্রাইটনেস কন্ট্রোল করা যায়, ঠিক আছে। ট্রান্সপারেন্সি হচ্ছে কি, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট অবজেক্ট, আমরা ওই দিন গ্লাস বানাইছিলাম তাই না, একটা খালি অন করে দিলে দেখেন বাই ডিফল্টই গ্লাস তৈরি হয়ে যায়, বুঝছেন, বাই ডিফল্ট গ্লাস দেওয়া থাকে। এটা সব সেটিংস গতকালকে আলোচনা করা হয়েছিল। রিফ্লেক্টেন্সের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, কিন্তু টু বি অনেস্ট আমার GGX দিয়েই সবসময় কাজ হয়ে যায়। GGX-এ আপনি খালি এই অ্যাটোনেশনটা ভালো করে চেঞ্জ করবেন, এখানে একটু কন্ট্রোলগুলোকে আপ ডাউন করবেন, এটা নাম পড়লেই বোঝা যায় কোনটা কি। তো আমি বলে দিই, রিফ্লেকশন হচ্ছে ওভারঅল রিফ্লেকশন, স্পেকুলার হচ্ছে এই হটস্পটটা, এই হাইলাইটটা, বুঝছেন। আপনি স্পেকুলার বাড়ালে দেখবেন যে দেখছেন শুধু হাইলাইটের অংশটা বাড়তেছে, দেখছেন ওভারঅল রিফ্লেকশন বাড়তেছে না, শুধু হাইলাইট হটস্পটটা বাড়ে। আচ্ছা আর রাফনেস হচ্ছে যে কতটা ছড়াবে বা ব্লার হবে জিনিসটা, বুঝছেন না, রাফ হবে সারফেসটা, ওইটা গেল। লেয়ার কালার, রিফ্লেকশনের কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, আবার মাস্ক করতে পারবেন যে না রিফ্লেকশন সব জায়গায় পড়বে না, খালি এইটুক জায়গায় পড়বে, সেটাও করা যাবে। যেহেতু আমরা এখন ইউভি করে ফেলছি, এখন কিন্তু আমাদের জন্য ভেরি ইজি, যে কোনো চ্যানেলে আমরা যে কোনো জিনিস মাস্কিং করতে পারবো। লাইক আমি চাই শুধু লেইজের লোগোটাই আমার কি রিফ্লেকশন হবে, এটা করা যাবে। দেখবেন কিভাবে, চলেন ধরেন আমরা এটাকে Ctrl+Shift+S আলাদা একটা ম্যাটেরিয়াল সেভ করতেছি, লেইস প্যাক রিফ্লেকশন, REFL দিলাম। এখন মনে রাখতে হবে যে কোনো ধরনের মাস্ক বেসিক্যালি সাদা কালো, যেমন ফটোশপেও দেখেন সাদা কালো মাস্ক, ওইখানেও সাদা কালো। তো আপনাকে এটা একটা সাদা কালো মাস্কে নিতে হবে। তা ধরেন মাঝখানে জাস্ট এইটুকু লোগোটা আমি সাদা রাখবো, তাই না। তো লেটস ক্রিয়েট একটা নিউ লেয়ার অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা ব্রাশ নিলাম, অ্যান্ড ধরেন ডি চাপলে X চাপলাম, এই যে সাদা করে দিলাম। ধরেন এই এতটুকু অংশ আমি জাস্ট একটু র্যান্ডমলি দেখাচ্ছি, অতটা যাচ্ছি না, আপনি যখন করবেন একটু সময় নিয়ে করবেন আর কি। ধরেন এতটুকু সাদা রাখলাম, আর বাকি পুরো লেয়ারটাকে কি আমি কালো করে দিই, ঠিক আছে। এই সাদা কালো একটা মাস্ক হলো না। এবার এটাকে আপনি সেভ দেন, লেয়ার প্যাক রিফ্লেকশন। এখন আপনি এই লেয়ার প্যাক রিফ্লেকশনটাকে এখানে লোড করবেন মাস্কের মধ্যে, এই যে লেয়ার প্যাক রিফ্লেকশন লোড হোক একটু, লোড হচ্ছে। খেয়াল করছেন এই যে রিফ্লেকশন কিন্তু শুধু এখানেই আছে, দেখেন এর বাইরে গেলে রিফ্লেকশন নাই, শুধু এটার ভিতরে, দেখছেন, বুঝতে যায় কি বলেন। জি ভাই বুঝা যায়। আচ্ছা এটা যদি বাম্পের মধ্যে ঢোকাই তাহলে কি লোগোর অংশটা কি থাকবে? এক্স্যাক্টলি এখানেই ইউভি ম্যাপিং এর মজা, দেখছেন, এই তো ধরে বসছেন, আমার আর দরকার আছে, এই তো সুশিকা বসছেন, নাইস। তাহলে এখন বুঝেন হারপিকের বোতলের ওই যে ছোট ছোট ডট গুলা, এই যে কোনা কোনা করে দাগগুলা সব দেওয়া যাবে না বাম দিয়া, কারণ আমাদের কাছে ম্যাপিং আছে, কোন জায়গায় কি আছে আমরা বসায় দিলেই হবে, বুঝছেন না। এই তো বুঝে ফেলছেন ঘটনা, শাবাশ। হ্যাঁ এটাই তো চাই, আমার তো দরকার এইটাই, যে আপনারা নিজেরাই নিজে নিজে শিখতে পারবেন, এই স্টেজে নিয়ে যাওয়া আপনাদেরকে, বুঝছেন। এই যে বাম্পে গেলাম, বাম্পে ধরেন সেম জিনিসটাই দিচ্ছি, বাম্পে আপনি আরও অ্যাডভান্স জিনিসও দিতে পারবেন, বাট আপাতত জন্য ধরেন আমি এটাই দিলাম, দেখবেন ওই জায়গাটায় উঁচা হয়ে রয়েছে। লোড হোক, এই দেখছেন একটু উঁচা হয়ে রয়েছে না, বুঝে গেছে, হ্যাঁ বুঝে যায়।
এই যে জি জি ভাই জি ভাই জি। তাহলে এইভাবে আমরা হারপিকের বোতলটা আলাদা করলে ওখানে কি খালি গোটা গোটা সাদা সাদা ব্রাশ ডট ডট দিয়ে দিব, ওখানে গোটা গোটা হয়ে যাবে। পিছনে হচ্ছে গিয়া এরকম টান দিয়ে দিব ব্রাশ দিয়ে, তো এরকম দাগ দাগও হয়ে যাবে। তো এই ধরনের ছোট ছোট ডিটেলসগুলো আমরা টেক্সচারে দিয়ে দিই। এবারে ফাইনালি আমরা হারপিকের বোতলটাও করে দেখব অবশ্য। আচ্ছা, তো বাম্প হচ্ছে বেসিক্যালি, আমি আসলে ওই প্রশ্নের ইয়াতে চলে গেছি, ফ্লোতে চলে গেছি। এর আগে একটু সিরিয়ালি যাই। এনভায়রনমেন্ট লাগবে না, ফগ লাগবে না, বাম্প। বাম্প হচ্ছে সামান্য উঁচা নিচা করে। এখানে আপনি সাদা দিলে উঁচা করবে, কালো দিলে নিচা করবে, ঠিক আছে? আর গ্রে দিলে যেখানে আছে ওখানেই থাকবে, 50% গ্রে দিলে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, নর্মালও সেম জিনিস, তবে বাম্পের চেয়ে একটু অ্যাডভান্স। এটা শুধু সামনে পিছনে নয়, ডানে বামে উপরে নিচেও নিতে পারে, ঠিক আছে? এখানে হচ্ছে যে একটা বেগুনি কালারের টেক্সচার অনেক সময় দেয়, হ্যাঁ, বাট আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে না। যদি কখনো পিবিআর ইউজ করেন তখন লাগবে। পিবিআর দেখি যদি আমাদের ক্লাসে আসে কখনো পিবিআর, আমি বুঝাই দেবো না, ফটো বেস ইমেজারি, হ্যাঁ। আচ্ছা, দেন হলো আপনার আলফা। আলফা কি? আলফা হচ্ছে যে যেখানে আলফা ট্রান্সপারেন্ট দুটো কিন্তু সেম না। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ধরেন এই জায়গাতে একটু অংশ কাটা, এটার ভিতর দিয়ে চিপসের প্যাকেট দেখতে চান, তাহলে আপনি ট্রান্সপারেন্সির মধ্যে মাস্কিং দিবেন। এই যে এখানে টেক্সচার দেওয়া আছে, এখানে সাদা কালো ম্যাপ ঢুকে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? বা কোন জায়গায় যেন মাস্কিংও নেওয়া যায় মনে হয়, এইটার মধ্যেই মনে হয় নেয়, টেক্সচারের মধ্যে মনে হয় করতে পারবেন। কিন্তু আলফা মানে হচ্ছে এই জায়গায় প্যাকেটটা নাই, বুঝছেন? নাই। ট্রান্সপারেন্ট মানে কি আছে, কিন্তু এটার ভিতর দিয়ে দেখা যায়। এবারে ভ্যাকসিন থাকে না অনেক প্যাকেটের বাইর দিয়া, হ্যাঁ, ট্রান্সপারেন্ট জিনিস থাকে না, ওইটুকু। আর আলফা মানে এই জায়গায় নাই, এই জায়গাটা ধরেন নাই, কিছু নাই। সেই ক্ষেত্রে আপনি আলফার মধ্যে কি সাদা কালো একটা ইমেজ ঢুকাই দিতে পারেন। এগেন ধরেন যদি লোগোর মধ্যে আমরা এটা ঢুকাইয়া একটু ট্রাই করে দেখি, ধরবে কিনা আমি যদিও জানি না। অনেক সময় আলফা আবার পিএইচডি লেয়ার ধরতে পারে না, না ধরতে পারলে জেপিজি ধরাইতে হয়, সমস্যা নেই। দেখি আমরা লোড করি, ওই দেখেন খালি ওইটুকুই দেখা যাচ্ছে, বাকি সব হাওয়া। আমরা ইমেজ আলফা আমরা এই ইনভার্ট করে দিই, উল্টা দিই, তাহলে দেখেন এই বুঝলেন কি হলো, ওই জায়গা দিয়ে গর্ত হয়ে গেল। অস্থির না বিষয়টা? জি জায়গাটা কাটে ফেলাইছে। হ্যাঁ, মানে একবার আপনি ইউভিটা করতে পারলে আপনার হাতে ফুল কন্ট্রোল, কোথায় রাখবেন কোথায় রাখবেন না, কোথায় উঁচা করবেন কোথায় নামাবেন, সব কন্ট্রোল আপনার কাছে। কোথায় রিফ্লেকশন দিবেন কোথায় দিবেন না, সব কন্ট্রোল আপনার কাছে, বুঝছেন? একবার ইউভি ম্যাপটা কষ্ট করে করতে হবে। আলফাটা আমি উঠাই দিলাম, জাস্ট দেখানোর জন্য দিলাম, উঠে গেছে। আচ্ছা, গ্লো হচ্ছে কোনো অবজেক্টে গ্লো দিলে আপনি দিতে পারেন, মানে তবে সিনেমা 4D ডিফল্ট গ্লোটা অত ভালো না, আমরা ইউজ করি না। এই ধরনের গ্লো আমরা সাধারণত আফটার এফেক্টস দিয়ে দিই। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাম্প আর নর্মালের মতনই, তবে এটা এই দুটোটার আব্বা। কেন আব্বা বললাম? কারণ বাম্প আর নর্মাল আসলে এগুলো আসলে ইলিউশন ক্রিয়েট করে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি উঁচা করতেছে না। আপনি কাছে গেলে ধরা খেয়ে যাবেন, ক্যামেরা যদি বেশি কাছে নেন ধরা খেয়ে যাবে, যেটা আসলে উঁচা না, বুঝছেন? এটা একটু দূরে দিয়ে ক্যামেরা নিলে ওটার জন্য ঠিক আছে, প্রোডাক্টের জন্য এটাই ঠিক আছে, চলে। বাট অনেক সময় ন্যাচারাল সিনারিও বা ক্যামেরা খুব কাছে নিয়ে যাচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্ট ইউজ করি। ডিসপ্লেসমেন্ট অন করলে এখানে আবার এটাকে মানে সাবডি করতে হয়, মানে অনেক পলি দিতে হয়, তখন পিসি কিন্তু ভারী হয়ে যায়, অনেক সময় ক্রাশ করে, বুঝছেন? এই জন্য সাবডি ইউজ মানে ডিসপ্লেসমেন্ট ইউজ করলে আগে সেভ দিয়ে নেবেন, তারপর এখানে টেক্সচার লোড দিবেন। তো সেম টেক্সচারই আমি লোড দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু খুব একটা আমি ইফেক্ট দেখতে পারবো না। দেখেন আমি যদি বাম্প অফও করে দিই, ওই যে ওখানে দেখা যাচ্ছে, এটা কি হবে, লোগোটা খাঁচাং করে উপরে উঠে যাবে, বুঝছেন? একদম অরিজিনাল ডিসপ্লেসমেন্ট। বাট এখন কিন্তু কোনো কিছু আমি দেখতে পারতেছি না, আনলেস অ্যান্ড আনটিল আপনি এটা অন করেন। এবার আস্তে আস্তে হবে, দাঁড়ান একটু সময় দেন। এটা দিলেও বেসিক্যালি কি হবে, ও প্রত্যেকটা ঘরকে আবার 4 ভাগে ভাগ করবে, সো হাই পলি সিমুলেশন হবে এখন। হ্যাঁ, হচ্ছে না তো, এটা মনে হয় খালি রেন্ডারে দেখা যায় মেবি। রেন্ডার দিয়ে একটা, এই যে বুঝছেন, ডিসপ্লেসমেন্ট ভিউপোর্টে দেখা যায় না, রেন্ডারে দেখা যায়। পুরা বচকায় ফেলছে একদম প্যাকেটের। তো এত তো আর দিবেন না, হয়তো দিলে ধরেন 0.5 সেন্টিমিটার হয়তো দিবেন। হ্যাঁ, সো এখন দেখেন হ্যাঁ, এই যে উঠতেছে, দেখছেন? এরকম লোগোটা উপরে দুই করে। এখন আপনি ক্যামেরা যতই কাছে নেন সমস্যা নেই, এটা উঠেই থাকবে, আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু বচকায় গেছে, এরকম করা যাবে না। এটা আসলে গ্রে দেওয়া উচিত ছিল, কালো না দিয়ে গ্রে দিলে ওটা আগের জায়গায় থাকতো। কালো দেওয়াতে এগুলোকে আরো চাপায় ফেলছে ভিতরের দিকে, বুঝছেন না? এই যে এরকম ভিতরের দিকে নিয়ে গেছে এটা। যাই হোক, গট দ্য আইডিয়া, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। নর্মালি আমরা এত বেশি এটা ইউজ করবো না, বাম্প দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আর ক্যামেরাও সাধারণত আমরা এত ক্লোজ দেই না, বুঝছেন? ইউজুয়ালি
যতটুকু নেই ততটুকুর জন্য বাম্প ইজ এনাফ। আচ্ছা, এখন বলেন যে তাহলে স্ট্যান্ডার্ড সেটআপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়াল নিয়ে অ্যাটলিস্ট বেসিক লেভেলে থাকার কথা না? আমরা কালকে জানবো এটার উপরে কেমনে আমরা ইমপারফেকশনস অ্যাড করতে পারি, আরেকটা অ্যাডভান্স যাব, ঠিক আছে? এখন তার আগে আপনাদের কিছু জিনিসপত্র ডাউনলোড করতে হবে। আমি একবারই দেখাবো এই জিনিস, কিন্তু বারবার প্রতিদিন বলবো না, বুঝছেন? খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে ইম্পর্টেন্ট লিঙ্কে গেলাম, আপনাদের সব কিছু এক জায়গায় করে দিছি, তারপরে এই লিঙ্ক কোথায়, ওই লিঙ্ক কোথায়, এত কোশ্চেন করে, উফ পাগল হয়ে যাবো। এই যে কোর্স রিসোর্সের লিঙ্কে ঢুকলাম, এইখান থেকে আমরা যাব হচ্ছে প্লাগইন, এইখান থেকে যাব আমরা গ্রেস্কেল গরিলা প্লাস অ্যাসেট, এইটা একদম বড় নামালা, ঠিক আছে? অন্যান্য ফাইলে গেলে পাবেন না, এখানে ঢুকবেন, এটার মধ্যে যা আছে সবগুলা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ, এরপরে কন্ট্রোল চেপে ম্যাটেরিয়ালটা খালি ডিসিলেক্ট করে দেবেন, ওকে? দেন রাইট ক্লিক, ডাউনলোড। বুঝে গেছে ব্যাপারটা? পারা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া পারা যায়। ঠিক আছে, এখানে মনে হয় প্রায় 30 জিবির মতন ফাইল নামবে ম্যাটেরিয়াল ছাড়া, আর ম্যাটেরিয়াল নামাইলে ওইটা একাই মনে হয় প্রায় 150 জিবি, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল আপনাদের এখন নামানোর দরকার নাই, পরবর্তীতে যদি মনে হয় কেউ আস্তে আস্তে নামাইতে পারলে নামায়েন, সমস্যা নেই, ঠিক আছে? ম্যাটেরিয়াল অনেক ম্যাটেরিয়াল আছে এখানে, অনেক এলআইবি ফাইল আছে, বুঝছেন? কিন্তু ভাই একটা প্রবলেম হচ্ছে, এইভাবে নামাইতে গেলে প্রবলেমটা হয় প্রত্যেকটা ফাইল নামে না। তাহলে সিজিপিআরস নিয়ে নেবেন, সিজিপিআরস আছে এই জিনিস, ওখান থেকে নামাবেন, ওটা টরেন্ট ফাইল, আরামসে নামবে, বুঝতে পারছেন? এছাড়া আর ভালো কোনো অপশন আমার কাছে নাই। আপনারা মনে মনে হাসবেন, ফিরোজ ভাই খালি কিনতে বলে, খালি জিনিস কিনতে বলে, কিন্তু কিছু ভাই, করার তো নাই, কি দিব? গুগল ড্রাইভের চেয়ে পাওয়া যাবে? হ্যাঁ পাবেন। রিসোর্স ড্রাইভ থেকে এইভাবে আমরা কিভাবে প্রত্যেকটা ফাইল একবার নামাইতে পারি, এর কোনো আছে? আমার জানা মতে তো আমি জানি না আসলে, আমি তো বড় বড় ফাইল নামে, আমার তো একসাথে নামে, আমার প্রবলেম হয় না, বুঝছেন? এখন আমি নামানোর চেষ্টা করছিলাম ড্রাইভ থেকে, কিন্তু আসলে নামেনি, পরে প্রত্যেকটা ফাইল খুঁজে পাই না, তাইলে আর আমার কিছু থাকে না। আমার জানা নাই প্রবলেম, আমি তো নামাই রেগুলারই আমার বড় বড় ফাইল, বাট গুগল ড্রাইভ হচ্ছে বেস্ট ওয়ে, মানে কোনো বড় ফাইল ট্রান্সফার করার জন্য, বুঝছেন? তো আমরা বেস্ট ওয়েতেই আপনাকে দিচ্ছি, এইটুক বলতে পারি। আচ্ছা, এখন হচ্ছে যে যদি হচ্ছে এখান থেকে না নামাইতে পারেন, তাহলে হচ্ছে কি আপনারা এই নামটাই খালি সার্চ করলে, জাস্ট গ্রেস্কেল গরিলা প্লাস, এটা সিজিপিআরসে সার্চ করবেন, যাদের সিজিপিআরস আছে ওখানে সার্চ করলেই পেয়ে যাবেন। এই যে এটা না, এটা না, ওয়েট, এটা তো 2024 ভার্সনের। আপনারা নামাবেন এখানে, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা নামাবেন। যদি এখান থেকে নামান, এই যে 72 জিবি, বুঝছেন? আরামসে নেমে যাবে, হ্যাঁ? কারেন্ট গেলেও সমস্যা নাই, নেট গেলেও সমস্যা নাই, যখন কারেন্ট আসবে সে আবার নামা শুরু করবে, বুঝে গেছে? 30 জিবি তো ভালো ছিল। এখন এটা আপনার উপর, 30 জিবি আপনি এখান থেকে নামাইতে পারলে সমস্যা নেই, যদি না নামাইতে পারেন ওখানে 72 জিবি আসলে ওই টাইমই লাগবে, দেখবেন তার চেয়ে তাড়াতাড়ি নামবে। ওখানে 30 জিবি যে স্পিডে নামবে, এখানে 72 জিবি তার চেয়ে তাড়াতাড়ি নামবে, বুঝছেন? আবার এগুলোতে তো টরেন্টে তো অফ করে দেওয়া যায়, টরেন্টে অফ করে দেওয়া যায়। ধরেন এই যে টরেন্ট আমি ডাউনলোড করলাম, আমি কিউবিট টরেন্টে দেখাচ্ছি, ইউ টরেন্টে এরকম অপশন আছে, আপনারা খুঁজে বের করতে পারবেন। আমি এখন কিউবিট টরেন্ট ইউজ করতেছি। আপনি নামাইলেন না 72 জিবি, সমস্যা নেই, তো আপনি এখানে ডিসিলেক্ট করে দিলেই হবে, একটু সময় নিচ্ছে, বড় ফাইল তোটা, বাট আপনার 3D-তে হচ্ছে গিয়া এইটা লাগবেই। আপনি এখন ঘটনা হচ্ছে আমরা বললো বিপদ, না বললো বিপদ, এমন একটা অবস্থায়, বুঝছেন? কত 3D আর্টিস্ট আমাদের কাছ থেকে। এটা দেওয়ার পরে কি যে সফটওয়্যার রান হইতে সময় নেবে না? একটু তো নিবেই, হ্যাঁ, বুটে আপনার একটু স্লো হবেই, কিন্তু এটা আপনার টাইম তো অনেক সেভ করবে একবার বুট হওয়ার পরে। এখন আপনার ব্যাপার, এটা আপনি ইউজ করবেন কি করবেন না, বুঝছেন? ভালো জিনিস ইউজ করতেই হবে। এইটাই, আপনার বুটে একটু টাইম লাগলেও হচ্ছে যে ইউজ করতে হবে। আমারই তো যে সফটওয়্যার রান হতে প্রায় 2-3 মিনিট টাইম লেগে যায়, কিন্তু ভিতরে তো আমার ঘন্টার পর ঘন্টা টাইম সেভ হইতেছে, বুঝেন নাই? তো আমি 2-3 মিনিট কনসিডার করবো না ঘন্টার পর ঘন্টার জন্য, হ্যাঁ?
আর যদি কেউ মনে করে না আমি প্লাগ ইন ইউজ করবো না, সব ম্যানুয়ালি করবো, হ্যাঁ করেন, আমার কোনোটাতে কোনো অসুবিধা নেই। কাজ ভালো হওয়া নিয়ে হইলো কথা। কি দিয়ে করছেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে আপনারা, আপনি কি গ্রেস্কেল গরিলা ইউজ করছেন কিনা। আপনি ইউজ করবেন আপনার জন্য, আপনার টাইম সেভ হবে, নাথিং এলস। দিন শেষে ক্লায়েন্ট জীবন আপনার ইউজ করবেন, জিজ্ঞেস করবেন না তুমি কোন সফটওয়্যার ইউজ করছো, কোন প্লাগইন ইউজ করছো। আপনার যেটা দিয়ে কাজ হয় সেটা দিয়ে আপনি করে দেখাইতে পারলে হইলো, ফাইনাল আউটপুট নিয়ে হইলো কথা, বুঝছেন। আরে ভাই আপনি কাজকে নামবেন, টরেন্ট ফাইলের সাইজটাই বেশ খানিকটা বড় দেখা যাচ্ছে, একটু সময় নিচ্ছে, বাট হ্যাঁ। তো যেটা দিয়ে নামান। আর যেটা আমি সিজিপিএস এর ব্যাপারে লাস্ট একটা কথা বলবো, এখন বেশি কথা বললেও আবার মুশকিল, একটা কথাই বলবো, আমাদের এখান থেকে বহুত লোকজন সিজিপিএস নেয়, আমাদের প্রতি মাসে 20-22টার মতন সেল হয়, এবং এদের অনেকেই আমাদের স্টুডেন্টও না। হ্যাঁ, অনেক টিভি চ্যানেল থেকে নেয়, অনেকে হচ্ছে এজেন্সির লোকজন নেয়। হ্যাঁ, এবং যতজনেই নিছে সবার মুখে একই কথা যে ভাই ভিতরে এত জিনিস আছে, এটা যদি জানতাম তাহলে আরও আগে নিতাম। হ্যাঁ, এবং আমার নিজেরও সেম কথাই, আমি যদি জানতাম তাহলে আরও আগে নিতাম। যাই হোক, দেখেন এই যে আনলেন, তো আনার পরে আপনি চাইলে এখানে এই যে অ্যাসেটের মধ্যে গিয়া আমি তো নিতে চাই। একটা মিনিট ভাই, এই যে ম্যাটেরিয়ালটা অফ করে দিলেন, 52 জিবি ম্যাটেরিয়াল, তাহলে এটা আর ডাউনলোড হবে না। এখন দেন 19 জিবি হয়ে গেল, দেখছেন ছোট হয়ে গেল সাইজ, বুঝলেন। এই আর কি, মানে যেটা লাগবে না এটা আপনি অফ করে দিতে পারবেন। আচ্ছা হ্যাঁ বলেন। আমি নিতে চাই, এটা কি প্রত্যেক বছরে কত করে পড়ে? বছরে 990। আমার কাছে ভিডিও টিডিও করা আছে, কেমনে ডাউনলোড করবেন, কেমনে ইউজ করবেন সব করা আছে। যার লাগবে ইনবক্স করবেন, ইনবক্সে দিয়ে দেব। আচ্ছা, সো ঠিক আছে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকে তাহলে এটা নামায় নিব। আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা এটা ইউজ করব, বুঝছেন। নেক্সট ক্লাসে আমি দেখায় দিব এটা, নেক্সট ক্লাসে বা ওই যে লাইটিংয়ের ক্লাসটাতে আমি দেখায় দিব হচ্ছে এটা আপনি কীভাবে মানে ইনস্টল করবেন, এটা আমি একবারই দেখাবো, বুঝতে পারছেন। এই প্লাগ ইন ইনস্টলেশনের জিনিস প্রতিদিন দেখাতে ভালো লাগে না। একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এটা গেল ম্যাটেরিয়ালস টু শেডার ইমপারফেকশনস। কোথায় ছিলাম যেন? ভাই 30 জিবি ফাইলের মধ্যে এটা কয়টা প্লাগইনস ভাই? নামান না একবার, কালকে তো দেখবোই ইনস্টল দেওয়ার পর। এই কোশ্চেন এখন করে কি লাভ, 2 দিন পরে দেখবোই। দেখেন এই যে লাইটিং ক্যামেরা, এই যে অ্যাডভান্স লাইটিং, হ্যাঁ এটার মধ্যে আমাদের প্লাগইনের ব্যাপক ব্যবহার লাগবে। এখানে লাইটিংয়ের সব কিছু আছে, বুঝছেন। তো আমি আজকে একটা ইউজ কেস সিনারিও দেখাচ্ছি, হ্যাঁ, বাট এটা এখন না বুঝলে সমস্যা নাই, বোঝা লাগবে না এখন, জাস্ট ইউজটা দেখে রাখেন। 2 দিন পরে আমরা লাইটিংয়ের ক্লাস গেলে তখন আবার ডিটেলসে বুঝাবো। এই যে গ্রেস্কেল গরিলা থেকে আমরা যখন ইনস্টল করবো এরকম আলাদা অপশন পাবো। দেন হচ্ছে এই যে গ্রেস্কেল গরিলা স্টুডিও রিক প্লাস, এটা নিব। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এইটা নিব, এটা স্ট্যান্ডার্ডের সাথে খুবই ভালো কাজ করে। এটা এখানে রাখলাম, ব্যাস দেখেন আমাদের এক ক্লিকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। হ্যাঁ, এটা এখানে চাইলে আরও জিনিস করা যায়। এখানে আপনি যে নিচে যে ফ্লোরের মধ্যে রিফ্লেকশন এগুলো দিয়ে দিতে পারবেন। 1 মিনিট আগে ফ্লোরটা জায়গা মতো আসছে কিনা দেখেন, দেখে নিচ্ছে। হ্যাঁ, তো আপনি ধরেন এই যে সিমলেস ফ্লোরে গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার টালার আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা মন চাই দিতে পারবেন। রিফ্লেকশন দিতে পারবেন, রিফ্লেকশনের মধ্যে আবার ব্লারও দিতে পারবেন। হ্যাঁ, আবার HDRI, এখানে অনেক রকমের HDRI ইউজ করা যায়, HDRI-গুলোকে ঘুরে ফিরে অনেক কাজ করা যায়, অনেক অপশন আছে। এগুলো ডিটেলস আমরা যখন লাইটিং নিয়ে আলোচনা করবো তখন করবো। আপাতত দেখছেন জাস্ট উইদিন আ ক্লিক আর কি আমরা মোটামুটি একটা সুন্দর লাইটিং সেট আপ কিন্তু পেয়ে গেলাম। আমাদের এখানে ম্যাটেরিয়াল একটু সমস্যা আছে, আমরা যে রিফ্লেকশনটা মাস্ক দিয়ে রাখছি মনে আছে, আমরা মাস্কটা উঠাই দিব। ক্লিয়ার? বামটা আচ্ছা থাক, বাম থাক, তাহলে রিফ্লেকশনটা সব জায়গায় এখন পড়বে। হ্যাঁ, এবার একটা রেন্ডার দিই সিম্পলি। হ্যাঁ দেখেন 1 ক্লিকে আমরা লাইটিং পেয়ে গেলাম, সুন্দর একটা লাইটিং পেয়ে গেলাম। ওকে, আর প্রোডাক্ট কখন আসলে একটা এভাবে সুন্দর লাগে না, একটা টেকনিক দেখায় দিই। প্রোডাক্ট অলওয়েজ আপনি মিনিমাম 3টা দিবেন। এই নিয়মকে বলা হয় ট্রিপলের নিয়ম, ঠিক আছে। এই নিয়মের নির্মাতা হচ্ছে ফিরোজ কবির আশিক। ওকে, জাস্ট এরকম 3টা বানায় দেন, দেখবেন আগের চাইতে অনেক সুন্দর লাগবে কম্পোজিশন ওয়াইজ, বুঝছেন। দেখেন সেম ক্যামেরা অ্যাঙ্গেলে এখন রেন্ডার দেন, আগের চাইতে সোফার বেটার লাগবে। আগেরটা কেমন জানি খালি খালি লাগতেছিল না, একটা সিঙ্গেল অবজেক্ট একা একা লাগতেছিল।
এখন ওরে তেকলা তেকলা বানায় দিলাম, একলা থেকে তেকলা হয়ে গেছে, বুঝছেন? কম্পোজিশন ওয়াইজ আর একটু সুন্দর লাগে। যে কোনো প্রোডাক্ট আপনি এরকম 3টা রাখবেন, দেখবেন যে সুন্দর লাগে দেখতে। ওকে, সামনে থেকে একটা রেন্ডার দিয়ে দেখাই। ওই আমাদের ক্যামেরাটা কই? এই যে ক্যামেরা একদম বরাবর, এখান থেকে একটা রেন্ডার দিই। রিফ্লেকশনটা একটু বেশি আসতেছে, যে হটস্পট তৈরি হচ্ছে, দেখছেন? এখানে একটু হটস্পট তৈরি হচ্ছে। রিফ্লেকশনের স্পেকুলারটা ওখানে একটু কমানো লাগবে, অথবা এসডিআরআই ঘুরাই দিবেন। এখানে ক্লিক করে এসডিআই ঘুরানোর অপশন আছে, এই যে ব্রাইটনেস, রোটেশন, এগুলো ঘুরে টুরে এগুলো লাইটিংটাকে ঘুরাই দিতে পারবেন আপনি, ভেরি ইজি, বুঝছেন? তো ভেরি হ্যান্ডি টুল না, এক ক্লিকে আমি ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, ফ্লোর পাচ্ছি, লাইটিং পাচ্ছি, ভালো জিনিস না? তো এটার জন্য 30 জিবি ফাইল নামাইতে পারবেন না, তাইলে আর 3D করার দরকার নেই। 30 জিবি ফাইল দেখে যদি ভয় পান, আমাদের 200-300 জিবির হার্ড ড্রাইভ শুধু ফালা রাখি রিসোর্সের জন্য, আপনারা 30 জিবি থেকে উড়ি বাবারি করা শুরু করছেন, তাহলে কেমন হবে? জি ভাইয়া পারবো। আচ্ছা ভাইয়া, টোটাল রিসোর্স এটা কত জিবি হবে? টোটাল প্রায় 170-এর উপরে, বুঝছেন? টোটাল লাগবে না আপনাদের, আমি বললাম তো টোটাল লাগবে না। আমার হার্ড ডিস্ক 1000 জিবি, তো নামাইতে পারবো। তারপরেও দরকার নেই, মানে বুঝতে পারছি 1000 জিবি। আমি কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য মোস্ট টপ লেভেলের 3D আর্টিস্ট, তার হলো 55 টেরাবাইটের হার্ড ডিস্ক, কথা বুঝছেন? তাও বলে যে ভাই জায়গা হয় না। এবার বলেন, এবার বলেন, আমার তো আমার নিজেরই 5 টেরাবাইট ছিল, আমি তাও জায়গা রাখতে পারতাম না। পরে আমি এটা ছোট করছি, আমি বলি যে আমারে ভাই, আমারে এটা ছোট করতে হবে, নাইলে যত দিমু আমি ততই খাইয়া বসে থাকবো, মানে বুঝছেন? এটা ছোট দিলে হিসাব করে তখন কাজ করি, বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে লাগবে না। কেন বলতেছি লাগবে না, এটাও দেখাও দিই। এখানে মনে দেখাতে পারবো না, আমি আপডেটেড ভার্সনটাতে দেখাতে পারবো। আমার এটা কানেক্টেড নাই সম্ভবত, প্লাস লাইব্রেরিতে গিয়ে দেখি, এটা কানেক্টেড নেই, বুঝছেন? আপডেটেড ভার্সনটাতে কানেক্টেড করা আছে, একটু দেখাই। ওইখানে মানে বেসিক্যালি আপনার লাগবে 3 ভাগের 1 ভাগ, তাও যদি রেডশিফট ইউজ করেন, ঠিক আছে? রেডশিফট ইউজ না করলে কোনো ম্যাটেরিয়ালই লাগবে না। এই জন্য বলছি এখন ডাউনলোড না করলে হবে। এই দেখেন, বুট করতে একটু কিন্তু সময় নেয়, এটা কিন্তু একটু ভারী প্লাগইন, তো এটা দিয়ে দিলে তখন কিন্তু আপনার বুটে একটু সময় নেবে, বাট নিবেন কি হইছে? আমি যে লাইটিং করে ফেলতেছি 1 মিনিটে, তাহলে আমার এখানে মিনিমাম 10 মিনিট 15 মিনিট বাইজে দিতেছে না প্রতি প্রজেক্টে, জি ভাই, অনেক সেভ হচ্ছে বুঝতে সময়। পারছেন না? তো এটার জন্য আমার এখানে 1 মিনিট 2 মিনিট দেরি হলে এটা কোনো বিষয় না। আচ্ছা, তাহলে এটা গেল গ্রেস্কেল গরিলার বিষয়টা। আমরা মানে স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা ম্যাটেরিয়ালটাও শিখে ফেললাম আজকে। আর কি কিছু বাকি আছে কিনা দেখি। ও হারপিকের বোতল বাকি এখনো, ফিজিক্যালটা একটু দেখাইতে হবে, ফিজিক্যাল রেন্ডারটা। হারপিকের বোতলে চলে যাই। সো আমরা স্ট্যান্ডার্ডে যাই, স্টার্ট আপ ইউজার। আচ্ছা, সো আমরা আগের প্রজেক্টে যাই একটু। এটাও কিন্তু একটা প্লাগ ইন, বুঝছেন? দরকার নেই এসব, যত আজেরা প্লাগ ইন আপনি ইনস্টল করে অভ্যাস হয়ে যাবেন, পরে দেখবেন যে এগুলো ছাড়া চলতে পারতেছেন না। আমি এক্স্যাক্টলি আপনাদেরকে শুধু সেই প্লাগ ইনটাই দেখাচ্ছি যেটা অ্যাবসলিউটলি নেসেসারি, বুঝছেন? যেটা দিলে আপনার পিসিতে বেশি লোড পড়লেও আপনার ওটা মানে কি একটা কথা আছে না, ROI থাকতে হবে, বুঝছেন? এই যে প্লাগইনটা না, আপনার যে দুইটা বোর্ড এক পাশাপাশি আছে, একটা থেকে আরেকটা যাওয়া যায়, এটা ভালো। কারণ অনেক সময় লাগবে না, আপনি ভি চাপলে তো এখানে চলে আসতেছেন একটা পর একটা, কি দরকার? এই প্লাগইন ধরেন আপনি অভ্যাস হয়ে গেল। আমার ক্ষেত্রে কি হয়, আমি প্লাগইন অভ্যাস হয়ে গেছি, ধরেন অফিসে গেলাম বা অন্য কোনো জায়গায় আমার কাজ করা লাগতেছে, ওখানে তো আমার এই প্লাগইন নেই, তখন আমি গিয়ে খুঁজি হ্যাঁ, এটা ছাড়া মনে হয় নিজের অন্ধ। এই কারণে কোনো কিছুর উপরে ওভার ডিপেন্ডেন্ট হওয়া উচিত না, বুঝতে পারছেন? আজাইরা প্লাগইন এসব থেকে অ্যাভয়েড করেন, আপনাদের ভালোর জন্য বলতেছি, বুঝছেন? আমি আপনাদেরকে খুব কতিপয় কিছু ইফেক্ট মানে প্লাগইন দেখাবো যেগুলা অ্যাবসলিউটলি নেসেসারি, আপনার ম্যাক্সিমাম প্রজেক্টে আপনার টাইম সেভ করবে, ওগুলাই দেখাবো। আজাইরা প্লাগইন দেখালে তো যে দেখেন আমার কত প্লাগইন দেখালে তো এগুলো সব দেখানো যায়, কিন্তু আজাইরা এগুলো লাভ কি? এই যে প্লাগইন আমার মনে না 6 মাসে 9 মাসে আমি কোনোটা ইউজ করছি, কিন্তু আমার এক্সপেরিমেন্ট করি আমি অনেক কিছু, এগুলো এই জন্যই, কিন্তু কমার্শিয়াল এগুলো কোনোটাই লাগে না। এটা হলো ডক্টর ট্যাব, এই যে এটা হলো ডক্টর ট্যাব, বুঝছেন? নাম বলে দিলাম, সিজিপিএসসি গিয়ে খুঁজে নিয়ে এসেন, বা আমার প্লাগইন ফোল্ডারও থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, এখন এই হলো কি ঘটনা। বাট আজ এরা জিনিসপত্র নামায়া পিসি ভারী করার, সিনেমা ভারী করার কোনো মানে নেই, কোনো দরকারে নেই, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা হারপিকের বোতলটা এবার নিয়ে আসি। কন্ট্রোল C9 নিয়ে আসলাম।
বুঝছেন, এই যে ভারী হয়ে যেতেছে। আমার অভ্যাস হয়ে গেছে দেখে আমি এখন ছাড়তেও পারি না, নাহলে নাহলে এটা বন্ধ করে দিতাম, বুঝছেন। আচ্ছা, আমরা তিনোটা প্যাকেট তিনোটাকে একসাথে গ্রুপ করে ফেলি, অল্ট জি, এবং এটা অফ করে দিই। এবার হারপিকের বোতল আমরা এই রিক প্লাসটাও ফেলে দিচ্ছি আপাতত। হারপিকের বোতলটাকে আমরা এখন ইউভি আনর্যাপ করব। সো এটার নিচে পর্যন্ত যা আছে আমাদের শুধু বোতলটা ইউভি আনর্যাপ করলেই হলো। হ্যাঁ, বোতলটা করলেই হলো, ক্যাপ তো নর্মাল আসি। বাট ক্যাপের মধ্যে কেউ যদি খাস দিতে চান তাহলে ক্যাপেরও আপনি করতে পারেন। ক্যাপ করবেন সিলিন্ড্রিক্যালি, আর আমি বোতলটা করতেছি কিউবিক্যালি, ঠিক আছে? হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ রাখি, যদি কোশ্চেন্স থাকে অন করি আমি। হ্যাঁ, আচ্ছা, সো সেম প্রসেস। আমরা এখন ইউভি এডিটে চলে যাব এখানে। এবার কিন্তু আমি কাইটা আনি নাই, খেয়াল করছেন কিনা, কাইটা কিন্তু করি নাই। জাস্ট আমরা ফেস মোডে গিয়া এটার ফ্রন্টাল ফেসে সব ফেস সিলেক্ট করে ফ্রন্টাল প্রজেকশন, বা এখান থেকে আপনি দিয়ে দেখবেন কোনটাতে ভালো হয়। দেখেন কিউবিক দিলাম, পুরাই ছ্যাবড়া ছ্যাবড়া। কিউবিক 2 দিলাম, এটা কিন্তু ভালো, ওভারল্যাপ নাই, একটার উপর একটা উঠে যায় না, এটা ভালো। কিউবিক 1-এর চেয়ে এটা ভালো। কিন্তু বক্স দিলে নট অনলি যে আলাদা আলাদা পাচ্ছি তাই না, আমাদের রেশিওগুলো মাপগুলো ঠিক আছে, তাই না? বাঁকা তেরা হয়ে যায় নাই, মাপগুলো কিন্তু প্রপারলি সে দিয়ে দিছে। তাহলে এটার জন্য বক্সটা সবচেয়ে বেস্ট, বুঝছেন। আর যেহেতু আমাদের এখানে কর্নারগুলোতে টেক্সচার নাই, তাহলে এটা আমাদের কর্নার কাটারও দরকার নেই ওইভাবে, কথা বুঝছেন। এটা তো খালি সামনের এক পার্ট একটা টেক্সচার, পিছের এক পার্ট একটা টেক্সচার, তাইলেই হয়ে গেল, ডান। সো ইটস ভেরি ইজি, রাইট? আচ্ছা, তো তাইলে এরপর বাকি প্রসেস সব সেম। রিল্যাক্স ইউভি এই পার্ট আর আপনার লাগতেছে না, যেহেতু আপনি কাটেনি নেই, এটা আর লাগতেছে না। এখানে আপনি ফাইল, নিউ টেক্সচার, ওকে, টেক্সচার চলে আসছে। দেন লেয়ার, ক্রিয়েট ইউভি মেশ লেয়ার, ইউভি মেশ লেয়ারও চলে আসছে। এখন যদি চান আরেকটা লেয়ারের মধ্যে কিছু ইন্ডিকেশন দিয়ে নিতে পারেন, লেয়ার, নিউ লেয়ার, আরেকটা লেয়ার ওটার উপরে পড়ছে, ঠিক আছে? আমি জানি এটা দেখা যায় না এখানে, বাট আমি জানি এটা পড়ছে। এখন এখানে চাইলে আপনি ব্রাশ টুল নিয়ে আপনি লিখতে পারবেন। ব্রাশ টুল জানি কোত্থেকে নাই, সাথে তো ভুলে গেছি। এখানে পেইন্ট, এই যে পেইন্ট উইথ উইজার্ড, এইটা দিয়েই তো মনে হয়, এই যে এখানে ব্রাশ। হ্যাঁ, এখানে আপনি চাইলে একটু দাগায় নিতে পারেন যে এটা হলো আপনার ফ্রন্ট, কথার কথা। এটা আপনি চাইলে আবার এখান থেকে চেক করে নিতে পারেন যে এটা, ও না না না, এখানে তো আমরা অন্য পদ্ধতিতে করতেছি। আচ্ছা, ধরেন আমি এখানে দিলাম এটা ফ্রন্ট, এটা হলো ব্যাক, ওকে, এমনি লিখে নিলাম একটা ইন্ডিকেশনের জন্য, ঠিক আছে? ক্যামেরাগুলো আবার অফ হয়ে গেছে, হারে। সেভ টেক্সচার অ্যাজ দিব, দেন এখান থেকে পিএইচডি, হ্যাঁ, বুঝছেন? দেন এবার আপনি দেন হারপিক প্যাক, হ্যাঁ, সেভ দেন, জায়গা মতন যান, অফলাইন করে রাখি, ফটোশপ ওপেন করি, দেখেন চলে আসছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এবার খালি বসাই দিবেন, পারবেন না? পারা যাবে কি যাবে না? যাবে। ভেরি গুড। তো তাইলে আমাদের ক্যারিয়ারে কিন্তু ম্যাক্সিমাম লাগবে এগুলাই, বিভিন্ন টাইপের বোতল আর প্যাকেট। সো দুইটাই কিন্তু আমি দেখাই দিলাম, হারপিক বোতল। এখন এই দুইটা যদি পারেন, আমি বিলিভ করি, আবার ইলেকট্রনিক্স একটা দেখাই দিচ্ছি, ওয়াশিং মেশিন, তো আমি বিলিভ করি দুনিয়া যে কোনো কিছুই মডেল করতে পারবেন। এখন কেউ যদি, আমার এক স্টুডেন্ট খুবই রাগ করছে ওই দিন আমার সাথে, সে 2022-এ কোর্স করছে, সে হচ্ছে যে মেসেজ দিচ্ছে কোন একটা পারপাস, আমার ঠিক মনে নেই কি পারপাসে জানি, হঠাৎ করে তার সাথে কথা হইতেছে। সে বলতে, ভাই আপনাদের কোর্সে কোনো কিছু দেখালেন না। আমি এগুলোকে খুবই সিরিয়াসলি নেই, বুঝছেন? দেখালাম না মানে যা যা কোর্সের আউটলাইনে ছিল সবই তো দেখালাম। ভাই আপনারা অ্যাডে দেখাইছেন হচ্ছে যে ম্যাক দেখাইছেন, টিভি দেখাইছেন, ফ্রিজ দেখাইছেন, কিন্তু মডেল করে দেখান না এগুলা। মানে বুঝেন মানুষের চিন্তা ভাবনা কোন লেভেলে। এখন দুনিয়াতে কোটি কোটি টাইপের প্রোডাক্ট আছে, সবগুলা কি আসলে এভাবে মডেল করে করে দেখানো সম্ভব না? দরকার আছে না? দেখালে আপনার কোনো ফায়দা আছে? আপনারা দেখাইতে হবে এখান থেকে সবচেয়ে ধরেন কমপ্লিকেটেড কোন একটা যদি দেখায় দিই এবং টেকনিক বুঝাই দিই, তাহলে তো টেকনিক ইউজ করে আপনি বাকি সবগুলা করতে পারবেন, তাই না? যে কোনো ভাষা বা স্কিল শিখার কিন্তু একটা জিনিস আছে যে আপনি হয় ব্যাকরণ শিখবেন, নাহলে কথা বলতে বলতে শিখবেন, তাই না? যেমন ধরেন আপনি ইংরেজি শিখতে চান, উপায় কি? হয় গ্রামার শিখো, নাহলে খবর পড়ো, নিউজ পেপার পড়ো, পড়া বা কথা বলে শিখো। এখন কথা বলে শিখতে অনেকেই বেশি ইন্টারেস্টেড জায়গায়, বাট ওটা কিন্তু প্রসেস আরও বেশি লম্বা।
এবং কথা বলে বলে শিখলেও আপনার কিন্তু ইফিসিয়েন্সি প্রবলেম থাকবে। আপনি শুধু যেই টপিকের উপর বেশি কথা বলবেন ওই টপিকে আপনার ইফিসিয়েন্সি বাড়বে ঠিকই, কিন্তু বাকি টপিক নিয়ে আপনার কিন্তু প্রবলেম থাকবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি ব্যাকরণ পড়েন তাহলে কিন্তু আপনি দুনিয়ার যেই কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছু নিয়েই কথা বলতে পারবেন, মানে ওই ল্যাঙ্গুয়েজে যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন যদি আপনার ব্যাকরণ ঠিক জায়গা মতন থাকে, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন সব কিছু ঠিক জায়গা মতন থাকে, আপনি যে কোনো টাইপের বাক্য রচনা করতে পারবেন, তাই না? এই জন্য আমাদের সবসময় মানে প্রসেসটা হচ্ছে একদম রুট লেভেলের জিনিসগুলোকে স্ট্রংভাবে বিল্ড করা, ভিত্তিটাকে ভালো মতন বিল্ড করা, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। দুনিয়া হাজার হাজার তাহলে তো আমাদের মডেলিং এর জন্য আলাদা কোর্স রাখা লাগবে, শুধু মডেলিং 36টা ক্লাসে 36 রকমের খালি মডেলিং করাবো, ঠিক আছে? কিন্তু এটাতে আপনার লাভটা হবে কি, এটা মানুষজন চিন্তা করে না। সে অনেক রাগ টাক করে পরে আমার ব্লগ পেরা চলে গেল, আরে আফসোস, বুঝেন? আচ্ছা, হারপিকের বদল অলরেডি ছিলই। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে ফটোশপে নিই। আমার লাগবে ম্যাক্সিমাম হচ্ছে এগুলাই। বাংলাদেশে বিশেষ করে যদি আপনি কাজ করেন, আপনার বোতল আর চিপসের প্যাকেট পারলে মোটামুটি আপনার যে কোনো জায়গায় জব হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, আমি এগেইন হচ্ছে এখানেও একটু বেসিক ইয়া করে নিচ্ছি, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে বেসিক একটা টেক্সচারিং। ওকে, হ্যাঁ, আপাতত এটাকে আমরা মাস্কিং করে দিই, ঠিক আছে? ও ও সমস্যা নাই, ব্রাশ দিয়ে ও এক্স, হ্যাঁ, মাস্কিং করলাম আর কি। হ্যাঁ, এটা তো দেখানোর দরকার নেই কাউকে, নাকি? এটুকু বেসিক তো আশা করি আমরা সবাই জানি মাস্কিং কি, কেমনে কাজ করে। এটুকু কেউ না জানলে ভাই ভালোর জন্য বলতেছি, আগে গ্রাফিক ডিজাইনটা আর একটু পাকাপোক্ত করেন, এটা একদমই বেসিক। এখন এইভাবে বসে বসে যদি ফটোশপের বেসিকও আমার দেখান লাগে তাহলে মুশকিল, তাহলে আর কোর্স শেষ করা লাগবে না, বুঝতে পারছেন? বাই দ্য ওয়ে, আমাদেরও গ্রাফিক ডিজাইনের কোর্স আছে এবং ট্রাস্ট মি, এটা খুবই ভালো কোর্স। আমাদের যে ইনস্ট্রাক্টর সে হচ্ছে A2I প্রজেক্টে কাজ করে, গভর্নমেন্ট প্রজেক্টে, খুবই জোস, বুঝছেন? 18 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, দেখতে পারেন। বাট এই জন্য বলতেছি না যে আমাদের এখান থেকে করতে হবে, আপনি যেখান থেকে মন চাই করেন, যেটা আপনার ভালো লাগে। বাট আমাদের এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ খুবই ভালো কোর্স। ভাইয়া গত প্রায় 2-3 বছর যাবৎ পড়াচ্ছে আমাদের সাথে, খুবই ভালো রেসপন্স, রিভিউগুলোও সেই, এবং অনেক স্টুডেন্টের এখান থেকে জব হয়েছে গ্রাফিক ডিজাইন থেকে। যদিও গ্রাফিক ডিজাইন আমি বলবো না আপনাকে যে টাকা ইনকামে চিন্তা করে আপনি জয়েন করেন, গ্রাফিক ডিজাইন করবেন যাতে 3Dটা আরেকটু ভালো করে করতে পারেন, মোশনে গেলে মোশনটা আরও ভালো করে করতে পারেন। হ্যাঁ, এটার জন্য আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, কারণ গ্রাফিক হচ্ছে সব কিছুর এগেইন রুট লেভেল। রুট স্ট্রং না হলে আপনি অ্যাডভান্সে যাইতে পারবেন না। গাছের গোড়া স্ট্রং না হলে কি গাছ লম্বা হলে ঝরে পড়ে যায় না, ওরকম বিষয় আর কি। দেখেন আমাদের এখানে কাজ শেষ, আমরা হচ্ছে স্টার্ট আপ ইউজারে চলে যাচ্ছি আবার। দেন এখানে এখন জাস্ট আমরা কালারের মধ্যে ওই পিএইচডিটা নিয়ে আসবো, তাহলে আশা করি হয়ে যাবে। আর যেহেতু এটা স্টিকার না এটা, তাহলে ওই জায়গাগুলো আবার সাদা কালো করেও নিয়ে আসবেন, একটু বাম্প হয়ে থাকবে, বোঝা যাবে মনে হবে যে স্টিকারের মতন ওগুলো লাগানো, তাই না? বুঝে পারছেন না টেকনিক? নাইস। এটা অফলাইন করে, এটা আবার জায়গাকে অফলাইন। এখান থেকে টান দিবেন, কালারের মধ্যে বসাই দিবেন, শেষ। রিলোড, ইয়েস, চলে আসছে, ঠিক আছে? দেখেন, ওকে। হারপিক লেখাটা এখানে উল্টা আছে, ডেফিনেটলি উল্টাই থাকবে। আপনি যখন অরিজিনাল টেক্সচার নিয়ে কাজ করবেন তখন এখানে ভালটা টেক্সচার আপনাকে দিবে, আপনি ওইভাবে কাজ করবেন। ডাবল ক্লিক করব, এখান থেকে নো স্কেলিং করে দেব, দেখেন জকজকে চকচকে হয়ে গেল। দেন এবার এখানে কালারগুলো ঠিক করেন। নাম্বার 1, ইউভি ম্যাশ অফ করে দিবেন, ইউভি ম্যাশ লেয়ার সব অফ। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন একটা সলিড কালার, এই কালারটা থেকে আর একটু ডার্ক কালার, ব্যাস। সেভ দেন, ওখানে রিলোড দিলেই কাজ শেষ। বুঝা গেছে কি করছি? ইয়েস। এই কি রে, কালার আসে নাই তো? আচ্ছা, আবার সেভ দিই।
মাঝে মধ্যে ডিস্টার্ব করে। হ্যাঁ আচ্ছা, মাঝে মধ্যে আবার সলিড কালার পায়ও না, সলিড লেয়ার অনেক সময় পায় না। ইটস ভেরি ইজি, কন্ট্রোল ই চাপেন, এটা মার্জ হয়ে গেছে। এবার সেভ দেন, এবার যাবে কই, রিলোড ইমেজ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ আসছে, ঠিক আছে, তো ভয় পেয়েছিলাম এবারে কেমন না আসে। আচ্ছা ঠিক আছে, ডান। এখন কিছু কিছু ক্ষেত্রে আরও একটা ইজি টেকনিক দেখাই দিই। আমরা দুটো পদ্ধতি অলরেডি দেখছি, একটা হলো কাস্টম, হ্যাঁ একদম কোথায় কাটবেন কীভাবে করবেন এভরিথিং দেখাই দিছি আমি, হ্যাঁ। আর মানে একদম পুঁথিগত ব্যাকরণ, এটা দেখলে দুনিয়ার যে কোনো প্রোডাক্ট আপনি ওই টেকনিকে করতে পারবেন। একটা হলো শর্টকাট, যেটা হচ্ছে যে একটু বক্স টাইপের অবজেক্ট হইলে আপনি এই টেকনিকে করতে পারবেন। আর কিছু কিছু অবজেক্ট আছে এতই পিকুলিয়ার যেখানে আসলে এগুলার কোনোটাই কাজ করে না, তখন হচ্ছে কি করবেন, একদমই ব্রুট ফোর্স টেকনিক। আলাদা একটা কাগজ দিবেন, মানে আলাদা একটা প্লেন নেবেন, বুঝছেন, এরকম আলাদা একটা প্লেন নিয়ে এটারই হচ্ছে এটার মধ্যে টেক্সচার মাইরা, এটার মধ্যে আলফা মাইরা একদম বোতলের সামনে দিয়ে না লাগাই দিবেন খালি, ঠিক আছে। এর চেয়ে আর ভালো উপায় হয় না, বুঝছেন, এটা ছাড়া আর উপায় নেই। তখন তখন কোলাইডার দিতে পারেন, প্লেনের মধ্যে একটা কোলাইডার দিবেন, কোলাইডারের মধ্যে বোতলটা বসাই দিবেন, তখন এরকম কাছাকাছি নিয়ে রাখলে বোতলটা চারদিকে এরকম করে সাটকায় যাবে, ওটা স্টিকারের মতো, বুঝছেন। এটা হলো গিয়া কি বলবো, মানে যখন সোজা আঙ্গুলে ঘি না উঠবে তখন এই টেকনিক আর কি, এটা হলো বাঁকা আঙ্গুল টেকনিক। আচ্ছা যাই হোক, তাহলে এটা কিন্তু আমাদের ডান। বলেন ইউভি ম্যাপিং এবং সিনেমা 4Dর এই চ্যানেলগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার অনেক সময় দেখা যায় কি ম্যাটেরিয়ালে কালারটা অ্যাড হয় না, মাঝে মাঝে সমস্যাটা হয় আর কি। দেখাইতে হবে তো, কোনো প্রজেক্ট ফাইল আছে? হ্যাঁ আছে, আমি দেন স্ক্রিনশট দেন, দেখাইতেছি আপনি। দেখান স্ক্রিনশট দিয়ে দেখান। সবাই একটু চুপ থাকো, চুপ থাকো। আচ্ছা ওই ফাঁকে হচ্ছে আমরা ক্লাসের হোমওয়ার্কগুলো দেখা শুরু করি। ওইখানে তো স্যার প্লাগইন তো শুধু ডাউনলোড করলেই চলবে নাকি আলাদা করে ইনস্টল করে? ডাউনলোড করে রাইখা দেন, আমি নেক্সট ক্লাসে দেখাবো কেমনে ইনস্টল করতে হয়। হ্যাঁ আচ্ছা নেক্সট ক্লাস কেউ যদি মিস দিছেন একদম বাসা গিয়া পিটামো বলে দিতেছি, কারণ ওই জিনিস কিন্তু আর রিপিট করবো না, অনেক ডিফিকাল্ট জিনিস। চুপ থাকো, সবাই একটু চুপ থাকো। হ্যাঁ বলেন। ভাই দেখা যাইতেছে? হ্যাঁ 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 ভাই এখানে যে আপনার ম্যাটেরিয়াল দিছে বাট এটা অ্যাড হচ্ছে না। অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই তো করছেন, এই তো। আচ্ছা এনকিউ চাপেন, এনকিউ চাপেন। এমকিউ, হ্যাঁ জি ভাই চাপছি। এনকিউ, মাউস নাড়বেন না এর মধ্যে, আগে মাঝখানে একটা ক্লিক করেন, অবজেক্টের উপর একটা ক্লিক করে এনকিউ। আচ্ছা এক মিনিট। হ্যাঁ আর ইয়া তো পয়েন্ট মোডে আছেন তো, অবজেক্ট মোডে যান। ও হ্যাঁ এনকিউ, এন ফর নেদারল্যান্ড। জি এনকিউ। হ্যাঁ এই যে আসছে, ওকে টেক্সচার অফ করে রাখছিলেন, তো শর্টকাট হচ্ছে এনকিউ। এরা আসে না আসার কারণটা কি? এনকিউ চাপছিল হয়তো এই জন্য। অনেক সময় ভুলে আসে পরে। হ্যাঁ এনকিউ চাপলে চলে যাবে। আচ্ছা দেখেন সবাই আমার স্ক্রিনে চলে আসেন, আপনার স্ক্রিন অফ করে দেন। সবাই আমার স্ক্রিনটা আবার পিন করিয়েন, সবাই পিন করেন আমার স্ক্রিন। আচ্ছা হ্যাঁ মিউট করে দেন স্যার ভাই। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা মডেলিং মেশিন, হ্যাঁ ভেরি গুড। এটা সাবডিভিশনটা অফ করে স্ক্রিনশট দিলে আরো ভালো হতো যদিও, বাট স্টিল গুড, ভেরি গুড। মডেলিং মেশিন ভেরি গুড। এখানে আর কি আছে, ইমেজ, সুন্দর সুন্দর, ভিতরে সুন্দর টেক্সচার দিচ্ছেন, ভেরি গুড। ভিতরে অবশ্যই অ্যালুমিনিয়াম দেন না অবশ্য, ঠিক আছে আমি এখন ওগুলা জাজ করবো না। মডেলিং সুন্দর হইতেছে, ভেরি গুড। এখন কেউ যদি ধরেন কিবোর্ড বানাতে চান, অ্যাপলের ল্যাপটপ বানাতে চান, মোবাইল বানাতে চান, যেটাই বানাতে চান না কেন, পদ্ধতি কিন্তু একই। ভুল করবেন, ইলেকট্রনিক জিনিসে তো পলি মডেলিং অত ইম্পর্টেন্ট না,
আপনি ভুল করে করে মডেলিং করে ফেলতে পারবেন, তাই না? স্যার যে কোনো ভাবে মডেল করে কি ওটাতে ইউভি ম্যাপ করলে কাজ কাজ হইব? এখানে খুব সুন্দর কোশ্চেন এবং বাট কমপ্লিকেটেড আনসার। এটার আনসারটা একটু গুছিয়ে দিতে হবে। আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে আপনি কি বানাইতে চান এবং কি কি দেখাইতে চান। সাপোজ আপনি যদি মোবাইল, ল্যাপটপ মানে হার্ড টাইপের জিনিস বানাতে চান, আপনি কি কখনো দেখাবেন আপনার মোবাইলটা ফ্লেক্সিবল বেন্ড করে দেখাবেন? জীবনও দেখাবেন না, তাই না? অ্যাটলিস্ট এখনো ফ্লেক্সিবল ফোন তো বাইরে হয় নাই, সো যতদিন না বাইরেছে ততদিন এটা দেখাবো না। তো তার মানে কি আপনার এটা কিন্তু কোনো ডিফর্মার ইউজ হবে না অ্যানিমেশনে। অ্যানিমেশন স্টেজে কোনো রকম ডিফর্মার যদি ইউজ না হয় তাহলে আপনি ভুল করে ইউজ করতে পারবেন। আর ভুল করার পরে সাধারণত আর ইউভি লাগে না। তো ভুল করে বানানো মডেল আপনি ইউভি ক্যান করবেন? আমারে বুঝান। ইউজুয়ালি লাগে না, যদি ধরেন লাগেও খুব স্পেসিফিক, যেমন মোবাইলের শুধু পিছনের পার্টটা, ওইটাকে আপনি ইউভি করতে পারবেন, সমস্যা নেই। স্পেসিফিকলি শুধু পিছনের পার্টটাকে ইউভি করে ওটার মধ্যে আপনি কোনো টেক্সচার, কোনো স্টিকার বসাতে চাইলে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা স্যার, বোতলটা তো শুধু একটা অবজেক্ট থেকে টাইনে টেনে বানাইছি। হ্যাঁ, এখানে যদি অনেকগুলো নেই, যদি বোতলটাই ধরেন অনেকগুলো অফসেট নিয়ে নিজের ইচ্ছা মতো ছোট ছোট করে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শুধু গ্রুপ করে ইউভি করব না, আমি বলি শুধু ইউভি করবেন ওই পার্টটুকুর। ওই যে মোবাইলের কথা দিয়ে আমি উদাহরণ দিয়ে দিলাম, তো মোবাইলের শুধু ব্যাক পার্টে আমার স্টিকার লাগবে, তাহলে শুধু ব্যাক পার্টের ইউভি করবো, বাকিগুলো তো ইউভির দরকার নেই, আলাদা আলাদা ম্যাটেরিয়াল মারলেই হয়ে যাচ্ছে, তাই না? যেটাতে অ্যালুমিনিয়াম পড়বে এটাতে অ্যালুমিনিয়ামের ম্যাটেরিয়াল মারলে হয়ে যাচ্ছে, যেটাতে আমার গ্লাস পড়বে এটাতে গ্লাসের ম্যাটেরিয়াল মারলে হয়ে যাচ্ছে। ইউভি লাগবে কোথায়? যেখানে স্পেসিফিকলি একটা নির্দিষ্ট জায়গায় আমার কোনো ডিজাইন বসাইতে হবে, ওটাতে আমার ইউভি লাগবে। বুঝে গেছে? বুঝতে পারছি। হ্যাঁ, ইলেকট্রনিক্স জিনিসে সাধারণত ইউভি লাগে না বললেই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউভি লাগে না বললেই চলে। ওয়াশিং মেশিনের শুধু যে বাইরের আবরণটা তো লাগবে, যদি আপনি এখানে কোনো লেখা টাকা দিতে চান, সেই ক্ষেত্রে মনিটরের আশেপাশে, ড্যাশবোর্ডের আশেপাশে কিছু দিতে চাইলে লাগবে। ওই যেখানে স্ক্রিনটা বসবে শুধু ওই জায়গাটা করলেই চলবে। এক্স্যাক্টলি। এগুলোতে কি করবেন আপনি ইউভি? ধরেন গ্লাস ডোরে আপনি ইউভি করে কি লাভ? এখানে তো কোনো স্টিকার নাই, কিচ্ছু নাই, এখানে খালি যে আমরা অ্যালুমিনিয়াম মারলাম, এটাতেই ডান, ইউভির দরকারই নেই। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ক্লিয়ার। ওয়াশিং মেশিন মডেলিং, হ্যাঁ, তবে করতে পারলে আবার একটু লাভ আছে। হ্যাঁ, যখন আমরা ইমপারফেকশন দিব, ফিঙ্গারপ্রিন্ট দিব, কালকের নেক্সট ক্লাসে বুঝতে পারবো। তো ওগুলো করলে, আলাদাভাবে করলে লাভ আছে, বাট কেউ করে না ইউজুয়ালি, বিশেষ করে বাংলাদেশে বা সাউথ এশিয়ার মধ্যে কেউ এত প্যারা নেয় না। ইনফ্যাক্ট আগামীকালকের ক্লাসে আমি যা দেখাবো এগুলা কোনোটাই আমাদের দেশে মানে ম্যাক্সিমাম 90% ইউজার ইউজ করে না। কথা বুঝছেন? আজকে যা দেখাই দিছি এটা দিয়েই মনে করেন 90% ইউজার এটা দিয়েই ইনকাম করতেছে, এটা দিয়েই জব করতেছে, চলতেছে তাদের। কালকে আরেকটু অ্যাডভান্স দেখাবো, যেটা সাধারণত আমাদের দেশে ইউজ করে না, বাইরে করে আর কি। আগামীকাল না, নেক্সট ক্লাস। আল্লাহ, এটা তো বুঝার বিষয় রে ভাই। নেক্সট ক্লাস প্র্যাকটিস ওয়ার্ক, ওয়াশিং মেশিন, ক্লাস 8 হোমওয়ার্ক। আগামী দিন কিভাবে হবে? আমার অন্যান্য ক্লাস থাকে না, আরো ব্যস্ত থাকে না। ওয়াশিং মেশিন, ঠিক আছে, সুন্দর হয়েছে। ভিতরে এটা সহ মডেল করছেন, নাইস। ভাই কি মোশন স্কুলে যে সিনেমা 4D শেখায়, হ্যাঁ, মোশন স্কুল সম্পর্কে কি জানেন না? হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ। ওনারা কেমন? আমি তো কোর্স করি রে ওখানে, আমি কেমন বলবো আপনারে? না সেটাও বলি না, আপনি কোর্স করেছেন কিনা, না আপনি একই ইন্ডাস্ট্রিতে আছেন তো জানেন কিনা সেটা। আমি তো সব ইন্ডাস্ট্রি, আমার সব কম্পিউটার সম্পর্কে খালি খারাপই শুনি, বুঝছেন? এখন আমি বলতে গেলেও খারাপই বেরোবে, বুঝছেন? আমাদের প্রতি ব্যাচেই হচ্ছে যে মোশন স্কুল বলেন বা আরো আমাদের যত কম্পিউটার আছে সবখান থেকে আমাদের স্টুডেন্ট আসে। হয়তো আপনাদের ব্যাচেও কেউ না কেউ আসে হয়তো মোশন স্কুল, বা আমি একটু নাম ধরে বলা উচিত না, বাট আমাদের কম্পিউটার থেকে বিভিন্ন জায়গায় শিখে টিকে তারপর আমাদের কাছে আসে আবার ফিনিশিং দিতে, বুঝছেন? আমি তো এইটাই বলবো। বাকি আপনি চার্জও অনেক রাখে, জানি রাখে। আবার এটাও বললাম, এটা যেটা বলতেছি আমি জেনুইনই, আমি এটা সবার সামনে বলতে পারবো, আই হ্যাভ নো প্রবলেম, কারণ আমার কাছে একদম জেনুইন প্রুফ আছে, বুঝছেন? বহু স্টুডেন্ট আমরা পাই, ওদের প্রত্যেক ব্যাচ ক্লোজ হয়, তারপরে এসে আমাদের এখানে ভর্তি হয় অ্যাকচুয়ালি শিখতে। বুঝতে পারছেন? এর বাইরে আপনারা নিজেরা তদন্ত করবেন, সমস্যা কি? বুঝছেন? বড় বড় যত প্রতিষ্ঠান আছে আমরা নিজেরা তো অনেক সময় ভাগাই দিই, বেশি কেউ ইয়া নিয়ে মানে প্রাইসিং নিয়ে বেশি কথা বললে যে ভাই একটু কমান এই সেই, আমি যদি অন্য জায়গায় দেখেন সমস্যা নেই, আমাদের সাথে 4 মাস পরে কথা বলেন, সমস্যা নেই, কোর্স করে আসেন একটু কয়েক জায়গায়,
ঘুরে আসুন, সমস্যা নেই। আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা ভাই, আমরা কোয়ালিটি দিতেছি, এত এত কাহিনী নেই আমাদের, বুঝছেন। আমরা এর মধ্যে তো আবার ডিসকাউন্ট এই বছর দিচ্ছি অনেক, এর আগে তো এগুলো দিইনি। এখন তো আমরা রেফারেলও দিচ্ছি, আপনাদের রেফারেন্সে কেউ ভর্তি হইলে ওটাও 10% ডিসকাউন্ট। ওইটা ওদের আবার ক্যাশব্যাকে আপনাদের 10% ক্যাশব্যাক আসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে, বুঝছেন। জাস্ট রেফারেল দেওয়ার আমরা সময় যদি আরেকটা কোর্সে ভর্তি হতে চাই তখন তাও আমরা কি ডিসকাউন্ট পাবো? তাও আমি তো এমনি 10% ডিসকাউন্ট পাই নাই। তাও 10% দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা ডিপেন্ড করে আসলে ওই বছরেই করলে আমরা দেই ইউজুয়ালি, মানে সেম বছরে যদি আপনি 2টা কোর্স করেন আমরা দেওয়ার চেষ্টা করি। তবে সবচেয়ে বেশি যেটা আমরা করি যে একসাথে বুক দেন না, এতটুকু ট্রাস্ট দেখান আমাদের উপর যে একসাথে 2-3টা কোর্স আপনারা বুক দিয়ে দেন, ওইখানে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিতে পারি আমরা, বুঝছেন। তারপর আপনি একটা একটা করে করলেন, আগে গ্রাফিক্স করলেন, তারপর মোশন, তারপর 3D করলেন, আস্তে আস্তে যখন যেমন মন চায় আপনার কাছে আজীবন টাইম। আপনার যখন আইসা বলবেন খালি আমার টাকা দেওয়া ছিল আমি এখন কোর্স করব, কোনো সমস্যা নেই। আমাদের এখানে সব হচ্ছে গিয়ার নোটিস। আমাদের আউটলাইনে কি ক্যারেক্টার মডেলিং এর কোনো পার্ট আছে নাকি ভাই? না, ক্যারেক্টার মডেলিং আছে, একদম লাস্টে ক্যারেক্টার মডেলিং আছে, বাট আমি আগেই বলে দিই আমাদের সিনেমা 4D কিন্তু ক্যারেক্টার নিয়ে কেউ অত ডিপ লেভেলে কাজ করে না, বুঝছেন। এই যে পিক্সেল স্টাইল ক্যারেক্টার মডেলিং আমাদের আছে, কিন্তু এটা ইটস লাইক ওই যে এগেইন কেচি দিয়ে ঘাস কাটতে যাওয়ার মতন বিষয়। ক্যারেক্টারের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করে মায়া। ক্যারেক্টার মডেলিং ওয়ার্ক সাইকেলটাকে কিছু দেখানো হবে? ওয়ার্ক সাইকেল না, আমরা মিক্সামো দিয়ে কিছু অ্যানিমেশনস করা দেখা দিব, মানে বেসিক্যালি প্রিসেটস দিয়ে। আপনাদের ওই মোশন ডিজাইনে অত ডিপ লেভেলের ওয়ার্ক সাইকেল লাগে না, তো হালকা পাতলা যা লাগে অতটুকু লেভেল পর্যন্ত আপনি দেখাই দিতে পারবো, সমস্যা নেই। ওয়ার্ক সাইকেলও মনে হয় দেখায় দেওয়া যাবে, ওয়ার্ক সাইকেলও তো ইজি না। ওয়ার্ক সাইকেল আবার আমরা যে পদ্ধতিতে দেখাবো ওইভাবে দেখানো যাবে না, সমস্যা আছে। বাট ঘটনা হচ্ছে কি, মানে মোশন গ্রাফিক্সে কিন্তু ক্যারেক্টারের অত বেশি বহুল ব্যবহার দেখা যায় না, বিশেষ করে প্রোডাক্ট অ্যানিমেশন আপনি ক্যারেক্টার দেখতে পারবেন না, বুঝছেন। তো যতটুকু লাগে বেসিক লেভেলের অতটুকু আমরা দিয়ে দিব, প্যারা নাই। কিন্তু আমি বলবো যে কারো যদি ফোকাস থাকে ক্যারেক্টারই আমি খুব ভালো করে করবো, তাহলে ওটার জন্য ব্লেন্ডারটা ভালো হবে। আমাদের যে ব্লেন্ডারের কোর্সটা আছে 3D ক্যারেক্টার, ওইটার আউটলাইন দেখেন। এখানে কিন্তু ওয়ার্ক সাইকেল, রান সাইকেল সব কিছু আছে, একদম কাস্টম, কোনো প্রিসেট না, বুঝছেন। এটাতে কি লিপ সিংও দেখাবে? ফেসিয়াল না, এটার মধ্যে লিপ সিঙ্ক নাই। আমি লিপ সিঙ্ক অ্যাড করতে বলতেছি, যদি এনাফ স্টুডেন্ট ইনকোয়ারি আসে লিপ সিঙ্ক শিখতে চায় তখন হয়তো লিপ সিঙ্ক দেখায় দেওয়া হবে। তাও এটা কথা বলতে হবে ভাইয়ের সাথে যে লিপ সিঙ্ক করতে হলে কয়টা ক্লাস লাগবে। লিপ সিঙ্ক ফেসিয়াল না, ফেসিয়াল নাই, ফেসিয়াল এক্সপ্রেশন নাই। যেটা জেনুইন কথা আমি ওইটাই বলবো। বাকি সব আছে, একটা স্টোরি বানানোর জন্য যা যা করা লাগবে সবই আছে, শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশনটা ছাড়া। এটার রিজনটা আমি বলে দিই। আমি এটা চিন্তা করছি যে যেহেতু ক্যারেক্টার নিয়ে আসলে কিছু কন্ট্রোভার্সি আছে বাংলাদেশে, রিলিজিয়াস কিছু ব্যাপার স্যাপার আছে, ওইখানে থেকে আমি চিন্তা করছি যে আমরা ফেসিয়াল কিছু করব না, আমাদের ক্যারেক্টার সব কিছুই করবে বাট ফেস থাকবে না। এরকম স্টোরি টেলিংয়ের জন্য আমরা দেখলাম যে যদি ভয়েস থাকে তাহলে ফেসিয়াল এক্সপ্রেশনটা না দিয়েও অনেক কাজ করে ফেলা যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে। তা আমাদের ওইটাই টার্গেট, বুঝছেন। তবে এখন আমরা অন্য একটা চিন্তাও করতেছি, কিছু অ্যাডে দেখছি আমরা ইসলামিক অ্যাডই, কিন্তু ওইখানে ফেসিয়াল এক্সপ্রেশন দিছে, বাট অন্য জায়গায় ওরা একটা ঝামেলা রেখে দিছে। ওরা হচ্ছে গিয়ে ধরেন নেক দেয় নাই, গলা দেয় নাই, তাহলে গলা না থাকলে তো এটা আর প্রাণী হয় না বা হয় না, বুঝছেন। ওরকম একটা চিন্তা ভাবনা এখন করতেছি। তো লিপসিংটা আসতে পারে, আমি আপনাকে এখন সিউরিটি দিয়ে বলতে পারবো না, বাট এই মুহূর্তে নাই। এই মুহূর্তে যে আউটলাইন আছে আমাদের, এটার মধ্যে লিপসিং নেই, আর সব আছে। একটা স্টোরি থেকে একদম বেসিক কীভাবে আমি কনসেপ্ট দাঁড় করাবো, স্টোরি বানাবো, স্ক্রিপ্ট লিখবো, ভয়েস ওভার করবো, সব কিছু আছে। একটা কার্টুন বানানোর জন্য যা যা করা লাগে এভরিথিং আছে এখানে। আপনাদের সব কিছু কিন্তু ওই যে আউটলাইনের এখানে আছে, আপনারা চাইলে যে কোনো টাইম দেখতে পারেন, এক্সপ্লোর করেন। আমাদের পেজে নক দিলে ওখান থেকে আপনারা অ্যাসিস্ট করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হোমওয়ার্ক সবগুলা দেখছি, হ্যাঁ ভালো হয়েছে, বাট সবাই এখনো হোমওয়ার্ক দিচ্ছে না। যারা দিচ্ছেন না তারা নেক্সট ক্লাসের আগে 3টা হোমওয়ার্ক মাস্ট দিবেন। চিপসের প্যাকেট, হারপিকের বোতল আর ওয়াশিং মেশিন। নেক্সট ক্লাসের আগে প্রত্যেকের আইডি থেকে আমি এই 3টা হোমওয়ার্ক চাই, না হলে কিন্তু আমি আপনাদেরকে ম্যাটেরিয়ালের ক্লাসে অ্যাটেন্ড করতে দিব না, বুঝতে পারছেন। আর সামনে আগানোর কোনো স্কোপ থাকবে না আপনাদের। যাদের যা বাকি আছে এগুলো নেক্সট ক্লাসের আগে ক্লিয়ার করে ফেলবেন, খতম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া হচ্ছে যে চিপসের প্যাকেট একটা অতিরিক্ত পিছনে একটা ইয়া থাকে, হচ্ছে হলো একটা অতিরিক্ত একটা জিনিস থাকে। হ্যাঁ হ্যাঁ, গুড কোশ্চেন।
আচ্ছা, এটার জন্য কাহিনী হচ্ছে কি, এটা আলাদা বসান লাগে, বুঝছেন? গুড কোয়েশ্চেন, আমার তো এটা মিস হয়ে গেছিল। এটা আলাদা বসায় দেওয়া লাগে, আর অপশন নেই এখানে, বুঝছেন? অন করি, দেখি এটা কেমনে করছিলাম তো আমার নিজেরও মনে নেই। সমস্যা নেই, একটা না একটা রাস্তা তো বের হবেই। জাস্ট এই পাতটা সিলেক্ট করেন, করে চাপেন, কন্ট্রোল চেপে একটু সামনের দিকে টান দেন, আশা করি এক্সট্রুড হয়ে যাবে। এই যে এক্সট্রুড হয়ে গেছে। হ্যাঁ, ওইটারে এভাবে সাইডে চাপায় রাখবেন। এখন এটাকে চাইলে আপনি সেপারেট করে ফেলতে পারেন। হ্যাঁ, এই যে আলাদা বেরোচ্ছে না, এটাকে আপনি এই ফেস 3টা ধইরা 3টা 4টা যাই হোক, এটাকে স্প্লিট করে ফেলান, আলাদা একটা জিওমেট্রি থাকবে আর কি। কই স্প্লিট কই, বা স্প্লিটও করা লাগবে না, এটাকে আলাদা সিলেকশন করে ফেলান। সিলেক্ট স্টোর সিলেকশন, কই এই যে স্টোর সিলেকশন। হ্যাঁ, এখন আপনি একটা সাদা ম্যাটেরিয়াল বা যে কোনো ম্যাটেরিয়াল যেটা আপনি এখানে দিতে চান ওখানে দিলেন, দিয়া ওইটার সিলেকশনের মধ্যে এই ট্যাগটাকে বসাই দিলাম, তাহলে ওটা শুধু ওই সিলেকশনে বসবে, বুঝছেন? এই হয়ে গেল। ওকে, ভাই আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে তবে একটু বইলা নেই, এটা কিন্তু ওই যে 90% এগেইন 90% আর্টিস্টরা এটা করবে না, কারণ এটা দেখাও যাবে না। ম্যাক্সিমাম তো ক্যামেরার সামনের দিকেই দেখা যাবে, ক্যামেরা পিছনের দিকে হয়তো এইভাবে ঘুরবে, কিন্তু আপনি ওখানে কিন্তু স্টে করাবেন না, বুঝছেন? বলেন। না ভাই, আমি এটা বলতেছি, মানে এটাও ঠিক আছে, যখন আমরা প্রিন্ট যখন দিব বা যখন হচ্ছে এগুলো যখন ইয়েতে যখন প্রিন্ট হবে তখন তো এটা ওইখানে তো লাগবে যে প্রিন্ট হবে, মানে প্রিন্ট অ্যাডের জন্য 3D রেন্ডার দিবেন এরকম? মানে অ্যাড না, হচ্ছে হলো যেরকম প্রাণে যদি হচ্ছে ওনারা তো প্যাকেট যখন করে না প্রিন্ট দিয়ে তো এগুলো মেশিনে। হ্যাঁ, ও বাবা, 3D থেকে কেউ প্রিন্টে যায় না ওইভাবে, আপনি যেটা বলতেছেন আর কি। ওটা ধরেন প্রিন্টের জন্য ডিজাইন করবে ওরা, ইলাস্ট্রেটারে ফ্ল্যাট ডিজাইন করবে, ওইটা আপনারা দিবে, ওইটা আপনি হয়তো 3D তে এরকম ভিজুয়ালাইজ করে দেখাবেন। ওখানেও পিছনের পার্ট কেউ দেখায় না ইউজুয়ালি। ও না, এখানে দেখানো লাগতেও পারে, ক্লায়েন্ট আবার বলতেও পারে যে পিছনের একটা ইয়া দেন, বলতে পারে না। ঠিক আছে, ওকে, বলেন নেসার ভাই। হচ্ছে চিপসের উপরে আর নিচে কাটা কাটা একটা ই থাকে, এটা আমি দেখাই দিছিলাম মডেলিং এর দিন দেখাই দিছিলাম। তাহলে আমি মিস করছি মনে হয়। আচ্ছা, ঠিক আছে, এখানে একটু, হ্যাঁ, ভেরি ইজি, এটা ডিফিকাল্ট কিছু না। আমি মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে কয়েকটা লুপ কাট দিবেন, কেএল মাইরা কয়েকটা লুপ কাট দিবেন। হ্যাঁ, এবারে অন্তরে সিলেক্ট করেন, কিছুরে সামনে আনেন, কিছুরে পিছনে আনেন, ব্যাস হয়ে গেল জিগজ্যাগ। ঠিক আছে, একদম ইজি। আর কারো কোনো কোশ্চেন আছে? জাস্ট যেটা করবেন সেটা হইতেছে যে কর্নারগুলো একটু অ্যাভয়েড করিয়েন, কর্নারে যাতে কোনো টেক্সচার না থাকে। খেয়াল করেন, এটাও কিন্তু ভালোই আসছে, এটাও ছাবড়া হয় না, ছাবড়া হবে শুধু যে কর্নার, একদম এই জায়গাগুলো একটু ছাবড়া হয়ে যায়, এগুলো একটু অ্যাভয়েড করিয়েন। আপনারা তো ইলাস্ট্রেটরের ফাইল দিবেই, আপনি ওইভাবে হচ্ছে একটু ডানে বামে বসায় দিবেন, তাইলেই হয়ে যাবে, প্যারা নেই। ইউজুয়ালি থাকেও না, আপনি চিপসের প্যাকেটে খুব কম ক্ষেত্রেই দেখবেন যে কর্নারের ডিজাইন। ইনফ্যাক্ট এটাও ডিজাইন ছিল না, এটা যে 5% মানে ডিসকাউন্ট দিছে না কি দিচ্ছে, ওইটাই আসছে লেভেল, বুঝছেন? ইউজুয়ালি থাকে না ভাই। মানে ওইগুলো তো তোমার যে ওনারা তো আলাদাভাবে প্রিন্টারে প্রিন্ট করে না, হচ্ছে প্যাকেটগুলো, শুধু আমাদের শুধু মডেলিং করতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি গিয়ে ঘটনা। নেক্সট ক্লাসে আপনারা এই হারপিকের বোতল, যারা হচ্ছে অলরেডি মডেলিং করে ফেলাইছেন, তারা হারপিকের বোতল আর চিপসের প্যাকেট দুইটাকেই হচ্ছে ইউভি করেন, ওইরা দুইটার মধ্যে টেক্সচার বসায় নিয়ে আসেন। পারবেন না? জি ভাই, পারবো ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড। আর LIB4D ফাইলগুলো যেগুলো যে দেখালাম আজকে সব মানে 5 বার দেখাই দিছি, এগুলো কি বসাইছেন আপনারা কন্টেন্ট ব্রাউজারে? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, আমার হচ্ছে সি ড্রাইভে
মানে এখন তো এই যে আপনি প্লাগইন গুলো দেখালেন, হুম এখন এগুলো যদি আমি ইনস্টল দেই, যেরকম আমি ইনস্টল দিতে বলছি, বলি নাই না তো। না আমি এটা বলতেছি না যে ইনস্টল এখানে দেবো, মানে আমার সি ড্রাইভে জায়গা বেশি বলতে কি 30 জিবির মতো ফাঁকা আছে। বাবা আপনি নামান, সি ড্রাইভে নামাই না, অন্য কোনো ড্রাইভে নামায় রাইখে দেন, ইনস্টল দেওয়া লাগবে না 30 জিবির, আপনার ওটা ওই ড্রাইভেই থাকবে। আমি ওই ইনস্টল বলতে কি যে 30 জিবি আছে, যখন আমি ইনস্টল দেবো এখন কি দিব ওই না একবারই ইনস্টল, আপনি দিব না ইনস্টল রে ভাই, আমি দিতে বলি নাই তো, আপনি নামান একবার অন্য ড্রাইভে নামান, যতটুকু বলি অতটুকু করেন আগে, তারপরেরটা পরে দেখতেছি। ইনস্টল আমরা দিব না, 30 জিবির ফাইল আমাদের সি ড্রাইভে রাখা লাগবে না, অন্য ড্রাইভে আপনি নামায় রাইখা দেন এখন সাইডে। 2 ক্লাস পরে যখন লাইটিংয়ে দেখা যাবো তখন আমি বলবো কতটুকু কি ইনস্টল করা লাগবে। ফাইল আপনার সি ড্রাইভে খাবে 1 জিবিরও কম, ঠিক আছে? খুশি? বাকি জিনিস অন্য ড্রাইভে রাইখা দিবেন, আমরা লিঙ্ক করে দিব পরে। না টেনশনে আছে যে এত বড় মানে এত জিবি এইটুক নিয়ে 30 জিবি নিয়ে টেনশন, অনেক খুশি, অনেক খুশি আমরা। হাই কপাল, আরে কপাল রে। আচ্ছা যাই হোক, আপনারা টেম্প ফাইলগুলো ডিলিট করেন কিনা জানি না। দেখেন উইন্ডোজ আর চাপবেন, এই যে রান ফাইল আসবে, এখানে এই %temp% লিখবেন, ঠিক আছে? ওকে দিবেন। এই যে টেম্প ফাইলগুলো মাঝে মধ্যে ডিলিট করে দিবেন, তাহলে হবে কি পিসি হালকা হবে সি ড্রাইভে। দেখেন আমার এখানে কতগুলো আছে সি ড্রাইভে, আমি যদি যাই সি ড্রাইভে, এখন দেখেন 31 জিবি খালি আছে। যদি আমি টেম্প ফাইলগুলো সব ধরে ডিলিট করে দিই, শিফট ডিলিট, 256 আইটেম ডিলিট হচ্ছে, প্রায় 12 জিবি খালি হচ্ছে, দেখছেন? মাঝে মধ্যে টেম্প ফাইলগুলো ডিলিট করবেন, ঠিক আছে? এগুলা বেসিক কম্পিউটারের জিনিস, বুঝছেন? কম্পিউটার ঠিকঠাক রাখতে, আবার না হলে ডু দিস স্কিপ, শেষ। বেসিক কম্পিউটার রক্ষণাবেক্ষণ জানতে হবে আমাদের। দেখেন প্রায় 5-6 জিবি কিন্তু খালি হয়ে গেল, মাঝে মধ্যে আরও বেশি হয়। এখন তো আমার ফটোশপ অন আছে, ওগুলা ডিলিট করে নেই, ফটোশপ অফ করে দিলে আরও 5-6 জিবি খালি হতো। ওকে ঠিক আছে, ডান। হ্যাঁ, আমরা তাহলে আজকের প্রজেক্ট ফাইল এখানে শেষ করি, ক্লাসও আজকে শেষ করি এখানে। কেউ তো কথা